তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না সবুজ, কারণ আমি তো আর তোমার জন্য মা ডাক শোনা থেকে বঞ্চিত হতে পারবো না। কি বলছো এসব নীলা? আমরা প্রয়োজন হলে একটা সন্তান দত্তক নেব। একটা সন্তানের জন্য কেন আমাদের সম্পর্কটা শেষ করতে চাচ্ছ? আল্লাহ আমাকে অক্ষম বানিয়েছে, সেটা কি আমার দোষ বলো? আমি এত কিছু জানি না। আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। প্রসবের যন্ত্রণায় হসপিটালের বেডের উপরে কাতরাচ্ছে নেহা। একটু পরেই নেহার সিজার করা হবে। এমন সময় খবর আসলো নেহার হাজবেন্ড হসপিটালে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। নেহার কানে তার স্বামীর মৃত্যুর খবর আসতেই নেহা যেন পাগলের মতো হয়ে গেল। তার যে একটু পরেই অপারেশন করা হবে, সে সেটা ভুলে গিয়ে বেড থেকে নেমে বাহিরে চলে যেতে চাইলে কয়েকজন নার্স এসে নেহাকে আটকে দেয়। কিন্তু নেহা কারো কোনো বাধা না মেনেই পেটে হাত দিয়ে হাঁটা শুরু করে দেয়। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে নেহার পেটের ব্যথা বেড়ে যেতে থাকে, আর নেহা সেখানে ধপাস করে পড়ে যায় ফ্লোরের উপর। সবাই নেহাকে একা রেখে চলে যায় নেহার হাজবেন্ডের বাসায়। এদিকে নেহার অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। তখন ডক্টর নেহার বাড়ির লোকজনের খোঁজ করলে কাউকে না পেয়ে নেহার অপারেশনের কাজ বন্ধ করে দেয়। এদিকে নেহা প্রসব যন্ত্রণা ছটফট করতে থাকে। একটু পরে নেহার শ্বশুর বাড়িতে ফোন দেয় ডক্টর। নেহার শ্বশুর ফোন রিসিভ করে। রোগীর সাথে কোনো লোকজন নেই কেউ? আপনাদের রোগীর অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে দুজনের একজনও বাঁচবে না। আর রোগী ফ্লোরের উপরে পড়ে গেছে, অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি কেউ আসুন, অপারেশন শুরু করতে হবে। ডাক্তার, আমার ছেলে মারা গিয়েছে, সবাই এখানে। আমার ছেলেটা তার সন্তানের মুখ না দেখেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি শুনেছি, আসলে আপনাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু রোগীর বাড়ির লোক না থাকলে আমরা অপারেশন শুরু করতে পারছি না। আবার রোগী পড়ে গিয়ে পেটের আঘাত পেয়েছে, দেখুন যা করার তাড়াতাড়ি করুন। ডক্টরের মুখে এমন কথা শুনে নেহার শ্বশুর জামাল সাহেব বুঝতে পারছে না কি করবে। একদিকে ছেলের লাশ, অন্যদিকে ছেলের বউ, সে এখন কোন দিকে যাবে? এসব ভাবতে হতেই জামাল সাহেবের বুকের ব্যথা শুরু হতে থাকে, আর তিনি সেখানে স্ট্রোক করে পড়ে মারা যায়। তিনিও ধপাস করে ফ্লোরের উপর পড়ে যায়। জামাল সাহেবের পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই জামাল সাহেবের কাছে চলে আসে। এসে দেখে জামাল সাহেবও মারা গিয়েছে। এবার চারদিকে কান্নার রোল পড়ে যায়। অন্যদিকে নেহার মা হসপিটালে পৌঁছে যায়। ডক্টর এসে বলল, আপনি রোগীর কে হন? আমি ওর মা, রাহেলা। আচ্ছা শুনুন, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট অপারেশন শুরু করতে হবে। শুরু করুন। ঠিক আছে, এখানে একটা সিগনেচার করে দিন। কিসের সিগনেচার ডাক্তার? অপারেশনের সময় যদি রোগীর কিছু হয়ে যায় তার জন্য আমরা দায়ী নই, আমরা আমাদের মতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাড়াতাড়ি সিগনেচারটা করে দিন, রোগী ব্যথায় ছটফট করছে। এরপর নেহার মা সিগনেচার করে দেয়। ডক্টর অপারেশন করতে শুরু করে, আর নেহার আম্মু বাহিরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বাপ ছেলে দুজনের শেষ বিদায়ের আয়োজন করা হলো। একসাথে দুটো লাশ। নেহার শাশুড়ি একটু পরপর জ্ঞান হারিয়ে ফেলছে। নেহাকে এখনো জানানো হয়নি তার শ্বশুরের মৃত্যুর খবর। বাবা ছেলের জানাজা শেষ করে দাফন কাজ শেষ করা হলো। দাফন কাজ শেষ করে সবাই বাসায় ফিরে আসলো। এদিকে নেহার অপারেশন শেষ করে ডক্টর বেরিয়ে আসলো। নেহার আম্মু রাহেলা বেগম ডক্টরের কাছে এগিয়ে বলল, ডাক্তার, চিন্তার কোনো কারণ নেই, আপনার একটা ফুটফুটে নাতি হয়েছে, আর বাচ্চা আর মা দুজনেই ভালো আছে। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে রোগীকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। রাহেলা বেগম ফোন হাতে নিয়ে তার স্বামী জামশেদ আলীর কাছে ফোন দিল। জামশেদ আলী হসপিটালে আসতে পারে নাই, কারণ তিনি নেহার শ্বশুর বাড়িতে আছেন। রাহেলা বেগম তার স্বামীকে ফোন দিয়ে খুশির খবরটা দিল। একদিকে খুশি, অন্যদিকে দুঃখের হাহাকার। জামশেদ আলী নেহার শাশুড়ির কাছেও যেতে পারছে না, কারণ তিনি সদ্য বিধবা। জামশেদ আলী একটা মহিলাকে দিয়ে খবরটা পাঠালেন, কিন্তু নেহার শাশুড়ি খবরটা পেয়েও খুশি হতে পারলেন না। কি করে খুশি হবেন যেখানে একদিনে তার স্বামীর সন্তানকে হারালো? এদিকে নেহাকে কেবিনে শিফট করা হলো। নেহার পাশে নেহার মেয়েকে রাখলো। নেহা তার মেয়ের দিকে তাকিয়ে কান্না করে দিল। একটু পরে নেহার আম্মু কেবিনে আসলো নেহাকে দেখার জন্য। নেহার আম্মু নেহার পাশে এসে বসলো। এসে দেখে নেহা কান্না করছে। নেহার আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, কান্না করিস না, তোর আর তোর মেয়ের ভাগ্যটা খারাপ। এসব কি করে হলো মা?
আমার শ্বশুর শাশুড়িকে খবর দিয়েছেন? নেহার মুখে নেহার শ্বশুরের কথা শুনে নেহার আম্মু কান্না করে দিল। কি হয়েছে? কিছু না বলে কান্না করছো কেন? মারে, কিভাবে যে বলি। কি হয়েছে সেটা বলো আমাকে। তোর শ্বশুর আর নেই, সে মারা গেছে। মানে কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? সত্যি বলছি মা। তারপর নেহাকে সবকিছুই বলল। নেহার আম্মুর কথা শুনে নেহা আরো কান্নায় ভেঙে পড়ে। নেহার আম্মু বলল, মারে, এইভাবে কান্না করিস না। তুই এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে পড়বি, সব ঠিক হয়ে যাবে। এই ঘটনার পরে 15 দিন কেটে গেল। নেহার মা, নেহার বাবা সবসময় নেহার পাশে ছিল। নেহা এখন অনেকটাই সুস্থ। নেহাকে নিয়ে চলে গেল নেহার শ্বশুর বাড়ি, সাথে জামশেদ আলী ও রাহেলা বেগমও গেল। নেহার শাশুড়ি নেহার বাচ্চা মেয়েকে কোলে নিয়ে অঝরে কান্না করতে থাকে। জামশেদ আলী নেহার শাশুড়িকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, কান্না করবেন না। আমাদের সবাইকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু তিনি কান্না করতেই থাকে। একটু পরে নেহার মেয়েকে নেহার কোলে ফিরিয়ে দিয়ে বলল, দোয়া করি ভালো থেকো তোমরা। বিআই সাহেব, একটা কথা বলার ছিল। বলুন। আপনারা বৌমাকে আর আমার নাতনিকে নিয়ে চলে যান। আমার বাসায় থাকলে ওরা না খেতে পেয়ে মারা যাবে। যেখানে আমি কি খাবো সেটার কোনো ঠিক নাই। আমি চাই না ওরাও আমার মতো কষ্ট করুক। আপনি ওদের নিয়ে চলে যান বিআই সাহেব। মা, আপনি একা কিভাবে থাকবেন? তুমি চলে যাও আর আমার নাতনিটাকে দেখে রেখো। নেহার শাশুড়ির থেকে বিদায় নিয়ে সবাই নেহার বাপের বাড়িতে চলে গেল। তারপর কেটে গেল 1 বছর। 1 বছর পর জামশেদ আলী নেহাকে বলছে, মা, আজকে তোকে একটা ছেলে দেখতে আসবে, আর ছেলেটা তোর মায়ের বান্ধবী ভাইয়ের ছেলে। রেডি হয়ে থাকিস। বাবা, আমার আর কোনো ছেলের সামনে যেতে ইচ্ছে করছে না। কত ছেলেই তো দেখে গেল। সবাই সবার আমাকে পছন্দ হয়েছে, কিন্তু কেউ তো মাইশার দায়িত্ব নিতে চায় না। মাইশার দায়িত্ব নিতে না পারলে আমি কখনো আর বিয়ে করব না বাবা। মাইশার খেয়াল আমি আর তোর মাও রাখতে পারবো। মাইশার কোনো অযত্ন হবে না। আমি জানি বাবা, তোমরা আমার মেয়েকে অনেক ভালোবাসো, কিন্তু বাবা, আমার মেয়েটা তো মা ছাড়া এতিম হয়ে যাবে। জন্মের আগেই বাবাকে হারিয়েছে, এখন সে আবার মাকেও হারাবে। আমি সেটা চাই না। মাইশাকে মেনে নিলেই আমি বিয়েতে রাজি হব। ঠিক আছে, দেখা যাক কি হয়। বিকেলে আসবে তারা। অন্যদিকে নেহার আম্মু সেই বান্ধবী তার ভাইয়ের বাসায় চলে গেল। আমাদের গল্পের হিরো সবুজ। সবুজ বসে আছে সোফায়। সবুজকে দেখতে পেয়ে তার ফুপু তার দিকে এগিয়ে গিয়ে বলল, বিকালে রেডি হয়ে থাকিস। কেন? তোকে নিয়ে মেয়ে দেখতে যাব আজকে বিকেলে। রাজকে বিয়ে করবে নাকি? না, তোর জন্য। আর কতদিন এইভাবে থাকবি তুই? ফফি, তুমি তো সবই জানো আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তাও কেন তোমরা বারবার এমন করো? বাবা, আমরা চাই তুই এবার সংসার কর। এইভাবে আর কতদিন চলবে? মাকে তো অনেকদিন আগেই হারালি। এখন তোর বাবার যদি কিছু হয়ে যায় তখন তুই তো আরো একা হয়ে যাবি। সবুজ মেয়েটা খুব ভালো, আর তোর না বাচ্চা খুব পছন্দের। তার একটা ফুটফুটে মেয়ে আছে, খুব সুন্দর। এই দেখ মেয়েটার ছবি। সবুজের ফুপি তার দিকে মোবাইলটা এগিয়ে দিল, আর মেয়ের ছবি দেখেই খুব ভালো লেগেছে সবুজের। সবুজ বলে উঠল, আচ্ছা ঠিক আছে। আমি জানি তুই আমার কথা ফেলবি না। এখন তাহলে উঠি, আমরা বিকালে যাব ওই বাড়িতে। আচ্ছা। এরপর ফুপি চলে গেল। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। সবুজ সহ সবাই মিলে চলে গেল নেহাদের বাসায়। সবাই নিজেদের মধ্যে পরিচয় হয়ে নিল। একটু পর নেহার আম্মু নেহার মেয়ে মাইসা চলে আসলো তাদের কাছে। ছবিতে যেমন মিষ্টি লাগছিল, বাস্তবে মেয়েটা আরো বেশি মিষ্টি। সবুজ মাইশার দিকে তাকাতেই মাইশাও সবুজের দিকে তাকিয়ে একটা মিষ্টি করে হাসি উপহার দিল। একটু পরে নেহা সবার জন্য চা নিয়ে আসলো। সবাইকে চা দিয়ে নেহা সবার সামনে বসলো। সবুজের আব্বু নেহাকে কিছু প্রশ্ন করলো, আর নেহা সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। নেহাকে সবার পছন্দ হয়েছে, আর সবুজ নেহার দিকে ভালোভাবে তাকালো না। সবুজের নজর ছিল মাইশার দিকে। মেয়েটা এত মিষ্টি যে চোখ সরাতে পারছে না। নেহা বলল, আমার ওনার সাথে একটু কথা ছিল। বলতে পারো, সমস্যা নেই। তোমাদের মধ্যে কথা থাকতেই পারে, যাও তোমরা আলাদাভাবে কথা বলে এসো। এবার নেহা সবুজকে নিয়ে নেহার রুমে চলে গেল। সবুজ নেহার রুমে গিয়ে দেখে রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। সবুজ গিয়ে খাটের উপরে চুপচাপ বসে রইল। নেহা সবুজকে বলল, আপনাকে আলাদাভাবে ডেকে আনার কারণটা হচ্ছে, আপনি আমাকে বিয়ে করতে চাইলে আমার মেয়েকে মেনে নিতে হবে। আপনি কি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবেন?
আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। আমি আপনার মেয়েকে দেখেই আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর আমি আপনার মেয়েকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। সবুজের কথা শুনে নেহা অনেক খুশি হয়ে গেল। সবুজ বলল, আর কিছু? না। চলুন তাহলে, সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। তারপর দুজনে একসাথে সবার কাছে গেল। বিয়ের দিন ঠিক করা হলো। দেখতে দেখতে বিয়েও হয়ে গেল। বড় করে কোনো অনুষ্ঠান করা হয়নি, ছোটখাটোভাবে অনুষ্ঠান করে বিয়ের কাজ সম্পন্ন করা হলো। বিয়ের কাজ সম্পন্ন করে নেহাকে নিয়ে যাওয়া হলো সবুজের বাসায়। বাসর ঘরে বসে আছে নেহা, তার পাশে শুয়ে আছে নেহার বাচ্চা মেয়ে মাইশা। নেহা বাসর ঘরে চুপটি করে বসে আছে, কিন্তু সবুজের আসার কোনো খবর নেই। রাত অনেক হয়ে গেল, কিন্তু সবুজ এখনো আসছে না। লাল শাড়িতে নেহাকে আজ অনেক সুন্দর লাগছে। টোটাল লাল লিপস্টিক, হালকা সাজে নেহাকে অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে দরজার শব্দ শুনে নেহা নড়ে চড়ে বসে আর বুঝতে পারে তার স্বামী বাসর ঘরে প্রবেশ করছে। নেহা উঠে এসে সবুজের পায়ে সালাম করলো। তারপর নেহা আবার খাটের উপর চলে গেল। সবুজ নেহার পাশে গিয়ে বলল, লেট হওয়ার জন্য দুঃখিত। সারাদিন হয়তো বিয়ের দখলে কিছু খেতে পারেননি। খাবার নিয়ে আসছি, আসেন খেয়ে নেই। আমিও খাইনি, অনেকক্ষণ হলো, খিদাও পেয়েছি আমার। আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। রাতে খাবার না খেলে শরীর খারাপ করবে। আসেন খেয়ে নিন। নেহা আর কোনো কথা না বলে সবুজের সাথে খাবার খেতে বসে গেল। খাওয়া দাওয়া শেষ করে নেহা আবার খাটের উপর চলে আসলো। সবুজ খাটের দিকে তাকিয়ে রেখে মাইশা ঘুমিয়ে আছে। নেহা বলে উঠল, ওকে কি অন্য রুমে রেখে আসবো? না, ও এখানেই থাকবে আমাদের সাথে, আমার কোনো সমস্যা নেই। নেহা আর কিছু না বলে নিশ্চুপ হয়ে বসে রইল। তখন সবুজ বলে উঠল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এই রাতটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত, আর আমরা বিয়ের আগে কেউ কাউকে ঠিক করে চেনারও সময় পাইনি। আচ্ছা, আপনার কি কোনো কথা আছে? আছে, সেটা আমি পরে বলবো। আগে আপনার কথা বলুন। আর হ্যাঁ, আপনি না বলে আমাকে তুমি করে বলুন। ঠিক আছে। দেখো নেহা, আমার পরিবারে আমি আর আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমাদের পরিবারটা খুবই ছোট হলেও ভালোবাসার কিন্তু কোনো কমতি নেই। আমি চাই তুমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করবে, আর আমার বাবা যেন তোমাকে এই বাড়ির বউ না মনে করে মেয়ে মনে করে। আর যতই খারাপ সময় আসুক না কেন, আমরা এক হয়ে থাকব। আর একজন ভালো স্বামী হওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। ও, ভুলেই গিয়েছিলাম, আমি তো শুধু স্বামী না, তোমার বাচ্চার বাবাও আমি। একজন ভালো স্বামী হওয়ার আগে ভালো ফ্রেন্ড হতে হয়। আমি আমার সবটা দিয়ে তোমাদের ভালো রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবুজের কথা শুনে নেহার মন খুশিতে ভরে গেল। নেহা বলে উঠল, আচ্ছা, আমাদের যখন বাচ্চা হবে তখন কি আমার মেয়েটা অবহেলিত হয়ে যাবে? কারণ আর যাই হোক, কোনো মানুষ তার রক্তের কাউকে ছাড়া অন্য কাউকে এতটা ভালোবাসে না। নেহার কথা শুনে সবুজ চুপ হয়ে গেল। চুপ থাকার কারণটা নেহা বুঝতে পারেনি, হয়তো আপনারাও বুঝতে পারেননি। গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। নেহা সবুজকে চুপ হয়ে থাকতে দেখে নেহা ভাবছে তার কথা সবুজের কাছে হয়তো খারাপ লেগেছে। তাই নেহা আবার বলল, সরি, আমি ওইভাবে বলিনি। সরি বলার কিছু হয়নি। তাহলে চুপচাপ হয়ে আছেন কেন? এমনি। আচ্ছা চলুন ছাদে যাই, আজকের আকাশটা খুব সুন্দর। মাইশা, ও তো ঘুমিয়ে আছে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এবার দুজনে ছাদের উপরে চলে আসলো। সবুজ নেহাকে সাথে ছাদের এক কোণে চলে গেল, আর দুজনে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। হালকা বাতাসে শরীরে যেন শীতল হয়ে আসছে। সবুজ বলল, আকাশটা আজ অন্যরকম লাগছে কেন জানি, মানে যেন অন্যরকম ভাবে সেজেছে আকাশ। নেহা সবুজের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল, আকাশ দেখতে ভালোবাসেন বুঝি? খুব। যখন মন খারাপ হয় তখন আমি এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায়, আর চাঁদ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আসলে আমার মনে হয় না আমি একা। কেন? কারণ আমি মনে করি আমার মা আমার সঙ্গেই আছে। আপনার মাকে অনেক ভালোবাসেন, তাই না? আমার সব আপন লোক আমাকে ছেড়ে চলে যায়। সব মানে? কিছু না। ও, তোমার ভালো লাগে না চাঁদ দেখতে? আমি তেমন একটা দেখি না, আজ কেন জানি খুব ভালো লাগছে। শীতল বাতাসে খুব ভালোই লাগছে আমার কাছে। আমি প্রায় সময় ছাদের উপরেই কাটিয়ে দেই অনেক রাত। ও আচ্ছা, অনেক রাত হচ্ছে, এবার আমাদের রুমে যাওয়া উচিত। চলুন।
তারপর দুজনেই রুমে চলে গেল। সবুজ নেহাকে বলল, এবার ঘুমিয়ে পড়ুন, আপনি হয়তো খুব ক্লান্ত, আর রাতটাও অনেক হয়েছে। নেহা কোনো কথা না বলে শুয়ে পড়ে। সবুজে শুয়ে পড়ে। তাদের মাঝখানে মাইশা ঘুমোচ্ছে। কিছুক্ষণের মধ্যে দুজনের চোখেই ঘুম নেমে আসে। সকালে নেহা ঘুম থেকে উঠে দেখে সবুজ বিছানায় নেই। নেহা তাড়াতাড়ি উঠে বসে পড়ে। নেহা ভাবতে থাকে, এত সকালে লোকটা গেল কোথায়? হ্যাঁ, কোথায় যেতে পারে? নেহা সবুজকে না দেখে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে নেহা রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে সবুজ রান্না করছে। নেহা এবার রান্নাঘরের দিকে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? সবুজ নেহার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, রান্না করছি। আব্বু ঘুম থেকে উঠলে আগে খাবার দিতে হবে, আর এখন তো তুমিও আছো, খেতে হবে না নাকি? তাই বলে আপনি রান্না করবেন? সবসময় তো আমিই রান্না করি, আর এত সকাল সকাল কাজের মেয়েটাও আসে না, তাই আমাকেই রান্না করতে হয়। আজ থেকে আর আপনাকে রান্না করতে হবে না, এখন আমি চলে আসছি, আমি রান্না করব। আর হ্যাঁ, কাজের মেয়েটাকে না করে দিবেন। ঠিক আছে, কিন্তু তুমি এত কাজ কিভাবে করবে? আর তুমি এত কাজ করলে মাইশাকে কে দেখবে? আমি যখন কাজ করব তখন আপনি আছেন না, এখন রুমে যান, আমি রান্না করছি। আচ্ছা ঠিক আছে, কোথায় কি আছে আমি সব দেখিয়ে দিচ্ছি, না হলে আবার খুঁজে পাবে না। তা ঠিক। তারপর সবুজ সবকিছু নেহাকে দেখিয়ে দিয়ে রুমে চলে আসলো। রুম থেকে নিজের রুমে চলে গেল। সবুজ রুমে গিয়ে দেখে মাইশা ঘুম থেকে উঠে কান্না করছে। সবুজ তাড়াতাড়ি গিয়ে মাইশাকে কোলে তুলে নেয়। মাইশা সাথে সাথে কান্না বন্ধ করে দেয়। সবুজ মাইশাকে কোলে তুলে হাঁটতে থাকে। মাইশা আবারও ঘুমিয়ে পড়ে। নেহা রান্না শেষ করে এসে দেখে সবুজ মাইশাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, আর মাইশা ঘুমিয়ে আছে। নেহা মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে মনে মনে ভাবতে থাকে, মাইশা তো তার কোলে ছাড়া অন্য কারো কোলে গেলে কান্না করে, কিন্তু উনি কিভাবে পারল ওকে ঘুম পাড়িয়ে দিতে? নেহা সবুজের কাছে গিয়ে বলল, ও তো ঘুমিয়ে গেছে, আপনি এখনো হাসছিলেন কেন? তারপর সবুজ মাইশাকে বিছানার উপর শুয়ে দিল। নেহা বলল, বাহ, আপনি তো দেখছি জাদু জানেন। কিসের জাদু? এই যে মাইশা তো অন্য কারো কোলে যেতে চায় না, আর খুব সহজেই আপনার কোলেই ঘুমিয়ে গেল। দেখতে হবে না, বা এই কথা বলে সবুজ আর কিছুই বলল না, আর সে রুম থেকে বেরিয়ে চলে গেল। নেহা নিজে নিজে বলতে থাকে, কি হলো ওনার? বুঝলাম না কিছুই। সবুজ যাওয়ার সাথে সাথে মাইশা ঘুম থেকে উঠে আবারও কান্না শুরু করে দিল। কিন্তু কিছুতেই নেহা মাইশার কান্না থামাতে পারছে না। নেহা মাইশাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মাইশা খাচ্ছে না। মাইশার কান্নার শব্দ শুনে সবুজ রুমে চলে আসছে। এসে দেখে মাইশা নেহার কোলে কান্না করছে, আর নেহা খাবার নিয়ে বসে আছে। সবুজ এসে বলল, কি হয়েছে? মাইশা এভাবে কান্না করছে কেন? জানি না, ঘুম থেকে উঠেই কান্না করছে, কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এমন করছে কেন। নেহার কোল থেকে সবুজ মাইশাকে নিয়ে নিজের কোলে তুলে নিল, আর সে বলল, কি হয়েছে মা, কান্না করছো কেন? আম্মু কি বকা দিয়েছে? আর বকা দিবে না, আমি চলে আসছি, আর কান্না করো না। মাইশার কান্না সাথে সাথে বন্ধ হয়ে গেল। নেহা তো অবাক হয়ে গেল। হ্যাঁ, সবুজ বলল, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। এবার সবুজ মাইশাকে খাইয়ে দিতে থাকে, আর মাইশাও খুব ভালোভাবে সবুজের হাতে খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে সবুজ মাইশাকে নিয়ে তার বাবার রুমে চলে যায়। এদিকে নেহার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে নেহার আম্মু কল দিয়েছে। নেহা তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলো। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আর মাইশা কেমন আছে? আমরা ভালোই আছি। আব্বু কেমন আছে? ভালো আছে। তা মা, ওখানকার সবাই কেমন আছে? আর জামাই? সবাই ভালো আছে। ও, তা মা, ছেলেটা কেমন? উনি তো খুব ভালো। আর আসল কথা কি জানো? কি? মাইশার খুব ভালো খেয়াল রাখতে পারে উনি। মাইশা সবসময় ওনার কাছেই থাকে, ওনাকে ছাড়া কিছুই বুঝে না। নেহার আম্মু অনেক খুশি হয়ে গেল। নেহার আম্মু বলে উঠল, মা, তোর কাছে আমার একটা কথা গোপন রেখেছি। কি কথা? আসলে মা, সবুজও বিবাহিত। 2 বছর আগে ওর ডিভোর্স হয়ে গেছে। তবে কি জন্য ডিভোর্স হয়েছে তা আমি জানি না। ও, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার মেয়েটা তো একজন ভালো বাবা পেল, সেটাই অনেক। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকিস, এখন রাখি। ঠিক আছে। অন্যদিকে মাইশাকে কোলে নিয়ে সবুজ তার বাবার রুমে চলে গেল। তারপর তারা সবাই মিলে মজা করতে থাকে। মাইশাও সবার মাঝে থেকে হাসতে থাকে। কিছুক্ষণ পর নেহাও রুমে আসে। এসে দেখে সবাই মাইশের সাথে দুষ্টুমি করছে। নেহা বলে উঠল,
আপনারা কি খাবার খাবেন না নাকি না খেয়েই থাকবেন আপনারা? সবুজের আব্বু বলল, আরে মা, খাওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম মাইশাকে কাছে পেয়ে। ঠিক আছে, এখন খেতে আসুন আপনারা। চল মা। সবাই খাবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সবুজ বাইরে চলে গেল। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফেরার সময় সবুজ মাইশার জন্য কিছু খাবার জিনিস নিয়ে এলো, আর মাইশার জন্য কিছু খেলার জিনিসও, আর পায়ে হাঁটার একটা খেলনা গাড়ি। আসলে ওটার নাম যেন কি, আমি নামটা জানি না। বাচ্চা যে একটা গাড়ি, যে গাড়িতে করে ওটা হাঁটে, নিচে ছোট ছোট অনেকগুলো চাকা থাকে। যাই হোক, আমি ওটার নাম জানি না, দুঃখিত। আর কেউ নামটা জানলে কমেন্ট করে বলবেন প্লিজ। তো সবুজ এসব কিনে বাসায় ফেরার পথে একটা ফুলের দোকান চোখের সামনে পড়ে। সবুজ সেই ফুলের দোকানে গিয়ে নেহার জন্য বেলি ফুল কিনে নেয়। এসব নিয়ে সবুজ বাসায় চলে যায়। সবুজ বাসায় গিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে নেহা মাইশার পাশে শুয়ে আছে। নেহা সবুজকে দেখে উঠে বসে গেল, আর সবুজের হাতে এসব দেখে বলল, কি এইসব? মাইশার জন্য কিছু খাবার আর ওর জন্য কিছু খেলার জিনিসপত্র নিয়ে আসলাম। কেন শুধু শুধু এত টাকা অপচয় করতে গেলেন? এটা তেমন কিছু না, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? এবার সবুজ নিজের পকেটে হাত দিয়ে বেলি ফুলের মালা বের করে নেহার দিকে এগিয়ে দিয়ে বলল, এই মালা তোমার জন্য। সবুজের হাতে বেলি ফুল দেখে অনেক খুশি হয়ে গেল নেহা। নেহা সবুজের হাত থেকে ফুল নিয়ে নেয়। দেখতে দেখতে রাত হয়ে গেল। নেহা সবুজের কাছে এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? এখানে না, চলুন আমরা ছাদের উপরে গিয়ে কথা বলি। ঠিক আছে। আপনি যান, আমি একটু পরে আসছি। ওকে। সবুজ ছাদের উপরে গিয়ে নেহার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু নেহা এখন আসছে না। সবুজ আরো কিছুক্ষণ নেহার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে সবুজ পিছনে ঘুরতেই সে হতবাক হয়ে যায়। সবুজ অবাক হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা সবুজদের সেই বেলি ফুলের মালা চুলে লাগিয়ে আসছে। নেহা সবুজকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, এইভাবে কি দেখছেন? তোমাকে। এইভাবে দেখার কি আছে? আগে মনে হয় আর দেখেন নাই, আজ প্রথম দেখছেন নাকি? তা না, আসলে তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। সত্যি? নেহা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে সবুজের পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। সবুজ নেহাকে বলল, তোমার নাকি কি কথা আছে বললে? ও হ্যাঁ, আসলে একটা প্রশ্ন করার ছিল, ঠিকঠাক উত্তর দিতে হবে। দেব। কি প্রশ্ন? আপনার আগে বিয়ে হয়েছে, সেটা আপনি আমাকে বলেন নাই কেন? তুমি তো আমাকে জিজ্ঞেস করনি, আর তোমার ফ্যামিলিকে তো বলা হয়েছে। তোমাকে কি তারা বলে নাই কিছু? বিয়ের আগে তো বলে নাই। ও আচ্ছা, কোনো সমস্যা বিয়ে করছি বলে? না, তেমন কোনো সমস্যা নাই। আমি ভাবছি আপনার মতো হাজবেন্ডকে কেউ কিভাবে ছেড়ে দেয়। আপনি তো অন্যদের মতো না। আপনার মতো হাজবেন্ড তো লাখে একটা মেলে, যে স্ত্রীর প্রতি এত কেয়ারিং করতে পারে, তার কিভাবে ডিভোর্স হয়ে যায় এটাই বুঝতে পারছি না। নেহা কথা শুনে সবুজের মন খারাপ হয়ে গেল। সবুজ আর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। নেহা আবার বলল, আচ্ছা, আপনাদের মধ্যে কি এমন হয়েছে যার জন্য আপনাদের ডিভোর্স হয়ে গেছে? আমাকে কি সবকিছু বলা যাবে? তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমি সব বলতে পারি। আসলে নেহা, আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম আপনার? আসলে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আমি বাবা হতেও অক্ষম, তাই আমাদের ডিভোর্স হয়েছে। কারণ আমার স্ত্রী চাইতো সে মা হবে, কিন্তু আমার জন্য সে মা হতে পারবে না। তাই আমিও চাইনি আমার জন্য ও মা হওয়া থেকে বঞ্চিত হোক। এতে তো আপনার দোষ নাই। আল্লাহ তো সবাইকে সবকিছু দেয় না। তাহলে তখন আপনার মন খারাপের কারণ এটা ছিল? আমি বুঝতে পারিনি। আই এম সরি। সমস্যা নাই। আচ্ছা, আমাকে কি সবকিছু খুলে বলবেন? আসলে আমার সবকিছু জানতে ইচ্ছে করছে। আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? আমাকে সব বলবেন প্লিজ। ঠিক আছে, বলছি। তাহলে শোনো। ফ্ল্যাশব্যাক। আমাদের পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। আমি আমার বাবার পছন্দের বিয়েতে রাজি হয়েছিলাম। আমাদের মধ্যে কোনো কিছুই ভালোভাবে চলছিল না। আমাদের বিয়ের প্রথম রাতেই আমি বাসর ঘরে গিয়ে দেখি আমার স্ত্রী নীলা কারোর সাথে ফোনে কথা বলছে। নীলা আমাকে দেখেই ফোনটা কেটে দেয়। আমি কোনো কিছু মনে করিনি। আমি খাটের উপর চলে গেলাম। তারপর নীলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে যাই। আসলে নীলার নাকি খুব ঘুম ঘুম পাচ্ছিল, তাই আমিও আর কিছু না বলেই ঘুমিয়ে পড়ি। খুব সকালে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই।
আমি উঠে ব্যালকনিতে তাকাতেই দেখি নীলা ফোনে কথা বলছে। আমি নীলার দিকে এগিয়ে গিয়ে বললাম, কখন উঠলে ঘুম থেকে? নীলা আমার কথা শুনে চমকে ওঠে। তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে সরিয়ে বলল, এই তো মাত্র ঘুম থেকে উঠলাম। কার সাথে কথা বলছেন? আম্মু ফোন দিছে, আম্মুর সাথে কথা বলছি। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। এভাবেই দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। নীলার সাথে আমার অনেকবার মেলামেশা হয়েছে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতে পারছি যে নীলা খুব বেশি ফোনে কথা বলে, যেটা আমার কাছে ভালো লাগে না। আমি জিজ্ঞেস করলে বলে ভাইয়ে কল দিয়েছে, না হলে বলে মা বাবা। আমি ওকে বিশ্বাস করে আর কোনো প্রশ্ন করতাম না। আমি নীলার খুব খেয়াল রাখতাম। অফিসে গেলেও সব সময় ফোন দিয়ে জিজ্ঞেস করতাম খাইছে কিনা। আমার মনে হতো নীলা আমার ফোন পেলে বিরক্ত হয়ে যায়। একদিন দুপুরে লাঞ্চ টাইমে আমি নীলাকে ফোন দিলাম। অনেকবার কল দিলাম, কলটা বারবার ব্যস্ত দেখাচ্ছে। আমার খুব খারাপ লাগছিল তখন। আমি বারবার ফোন দিচ্ছিলাম। এবার নীলার ফোনে কল ঢুকলো। নীলা ফোন ধরেই বলল, কি হয়েছে? ফোনটা বিজি ছিল কেন? কার সাথে কথা বলছিলে তুমি? আমার চাচাতো ভাই কল দিয়েছে, তার সাথে কথা বললাম। তাই বলে এত সময়? তুমি আমাকে সন্দেহ করছো সবুজ? তোমার কি মনে হয় আমার কারোর সাথে রিলেশন আছে? আরে আমি তা বলতে চাইনি। আচ্ছা বাদ দাও, খাবার খেয়েছো? না, এখন খাবো, রাখি, আল্লাহ হাফেজ। এই কথা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। আমাকে একটিবার জিজ্ঞেস করলো না যে আমি খেয়েছি কিনা। খুব খারাপ লাগছিল তখন। খাবার সামনে থেকেও না খেয়ে উঠে গেলাম। খেতে ইচ্ছে করছে না। অফিসের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম। বাসার কাছাকাছি যেতেই দেখলাম একটা চুরির দোকান। দোকানটা দেখেই নেমে গেলাম। তারপর নীলার জন্য কয়েক জোড়া চুড়ি কিনলাম। চুড়ি নিয়ে খুশি মনে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি নীলা খাটের উপরে বসে আছে। আমি চুড়িটা লুকিয়ে রাখলাম। নীলার সামনে গিয়ে বললাম, তোমার জন্য একটা গিফট এনেছি। সত্যি? কি গিফট এনেছো? আগে চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করতে হবে কেন? করতে বলেছি, করো। ঠিক আছে, করলাম। নীলার হাত ধরে নীলার হাতে চুড়িগুলো পরিয়ে দিলাম আর বললাম, এবার তাকাও। নীলা তাকিয়ে দেখে চুড়ি। মানুষ উপহার পেলে যেমনভাবে খুশি হয়, তেমন খুশি আমি নীলার চোখে দেখতে পেলাম না। নীলা বলল, বাহ, সুন্দর তো। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ। নীলার মুখে এসব শুনে খুব ভালোই লেগেছিল। একটু পরে আমি ফ্রেশ হতে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি ডাস্টবিনের দিকে তাকিয়ে দেখি নীলার জন্য কিনে আনা সেই চুড়িগুলো ডাস্টবিনে ময়লার সাথে পড়ে আছে। তখন আমার চোখের পানি টলমল করতে শুরু করলো। আমি খাটের উপরে চুপচাপ মন খারাপ করে বসে রইলাম। একটু পরে নীলা আমার সামনে আসতেই বললাম, কি হলো? তোমার হাত খালি কেন? চুড়ি কই? আসলে আমি চুড়িগুলো আলমারিতে তুলে রেখেছি। ও আচ্ছা, আমি ইচ্ছে করলেই বলে দিতে পারতাম, কিন্তু আমি কোনো কিছুই বলিনি, কারণ আমি চাই না আমার কোনো কথায় নীলা কষ্ট পাক। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। দেখলাম নীলার ফোনে কল এসেছে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। এত রাতে কে কল দিতে পারে? নীলার ফোনের দিকে তাকিয়ে দেখলাম ওর বাসা থেকে কল দিয়েছে কিনা, কিন্তু না, নাম্বারটা অপরিচিত লাগছে, কারণ নীলার বাসার সব নাম্বার আমি চিনি। নীলার দিকে তাকিয়ে দেখি নীলা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আমি ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানের কাছে নিয়ে আসলাম। আমি ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে আসতেই নীলা আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। আমি হতবাক হয়ে গেলাম নীলার এমন কাজ দেখে। নীলার সাথে সাথে ফোনটা কেটে দিয়ে ফোনটা নিজের কাছে রেখে দিল। আমি নীলাকে বললাম, এত রাতে কে কল দিয়েছে নীলা? আরে কেউ না, ঘুমাও তো। তাহলে এইভাবে ফোনটা কেড়ে নিয়ে যাওয়ার কারণ কি? আরে ঘুমাও তো, কে নাকি কে কল দিয়েছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। নীলা এই কথা বলেই অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। আমার কেন জানি সারা রাত আর ঘুম আসেনি। ঘুমানোর অনেক চেষ্টা করেও আমি ঘুমাতে পারলাম না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে অফিসে চলে গেলাম, কিন্তু নীলা আমার কোনো খোঁজ নিল না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। আমাদের বিয়ের প্রায় 1 বছর ছই। আমি অফিসের কাজ শেষ করে বাসায় আসা মাত্রই বসলাম। এমন সময় নীলা আমার কাছে এসে বলল, কাল তুমি আমার সাথে হাসপাতালে যাবে।
কেন, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি? না, কাল তোমার একটা টেস্ট করাবো। কিসের টেস্ট? আমাদের বিয়ের প্রায় 1 বছর হতে চলেছে, আমি এখনো কেন মা হতে পারছি না? সন্তান তো আল্লাহর দেওয়া নেয়ামত, সময় হলে ঠিকই হবে, একটু অপেক্ষা করো। আমি আর পারছি না, আমার মনে হয় তোমার কোনো সমস্যা আছে। তুমি আমার সাথে কাল ডাক্তারের কাছে যাবে। এত কিছু আমি জানি না। আচ্ছা ঠিক আছে, যাব। এই কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার আগেই ঘুম থেকে উঠে রেডি হয়ে আছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলার সাথে হাসপাতালে গিয়ে টেস্ট করে আমি আমার অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষ করে আমি বাসায় এসে দেখি নীলা বসে আছে। আমি নীলার কাছে গিয়ে বললাম, কি রিপোর্ট আসছে? এখনো আসে নাই, কাল আসবে। আচ্ছা, আমি অফিসে যাওয়ার সময় নিয়ে নেব, আর তোমার কষ্ট করে যেতে হবে না। না, আমি গিয়ে নিয়ে আসব। তুমি সোজা অফিসে চলে যাবে আর আমাকে হাসপাতালের সামনে নামিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। অতঃপর রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নীলাকে নিয়ে বের হয়ে গেলাম। নীলাকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। নিজের অফিসে গিয়ে কাজ শুরু করে দিলাম, কিন্তু আজ যেন কাজে মন দিতে পারছি না। খুব চিন্তা হচ্ছে রিপোর্টে কি আসলো। এবার নীলাকে ফোন দিলাম, কিন্তু নীলার ফোনটা ওয়েটিং। অতঃপর আর ফোন না দিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। অফিসের কাজ শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি নীলা বসে আছে। আমি নিজের কোটের বোতামটা খুলতে খুলতে বললাম, রিপোর্ট কি আসছে নীলা? এই কথা বলতেই নীলা আমার দিকে রিপোর্টের খাম সহ আমার দিকে ছুঁড়ে মারল। আমি হতবাক হয়ে গেলাম নীলার এমন আচরণে। আমি রিপোর্টটা বের করে দেখি রিপোর্টে আমার সমস্যা আছে, আমি বাবা হতে অক্ষম। নিজের অজান্তেই আমার চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে গেল। নীলা আমার দিকে এগিয়ে এসে বলল, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না সবুজ, কারণ আমি তো আর তোমার জন্য মা ডাক শোনা থেকে বঞ্চিত হতে পারবো না। কি বলছো এসব নীলা? আমরা প্রয়োজন হলে একটা সন্তান দত্তক নেব। একটা সন্তানের জন্য কেন আমাদের সম্পর্কটা শেষ করতে চাচ্ছ? আল্লাহ আমাকে অক্ষম বানিয়েছে, সেটা কি আমার দোষ বলো? আমি এত কিছু জানি না, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। নীলার মুখে ডিভোর্সের কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। কি বলবো বুঝতে পারছি না। ডিভোর্সের কথাটা বলার আগে ওর মুখে একটু আটকালো না। নীলা আবার বলল, কালই ডিভোর্স পেপার চলে আসবে, আমি আর এই সংসার করতে চাই না। নীলা, একটা সন্তানের জন্য আমাদের সংসার ভেঙে ফেলতে চাও? আমার ভালোবাসা কি কম ছিল? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই আজ? একটা বাচ্চার জন্য আমার ভালোবাসা আজ তোমার কাছে তুচ্ছ মনে হচ্ছে? এসব বলছি আর আমার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। নীলা আমার কষ্টটা বুঝতে পারছে না। সে তো একটা সন্তানের নেশায় অন্ধ হয়ে গিয়েছে। আমার ভালোবাসার মূল্য নেই তার কাছে এখন। সবুজ, বোঝার চেষ্টা করো, আমি নিজের বাচ্চার মা হতে চাই, আর তুমি যেহেতু বাবা হতে অক্ষম, সেখানে আমাদের সংসার টিকিয়ে রাখা সম্ভব না। ঠিক আছে, আমার আর কিছুই বলার নেই। আমি চাই না তুমি আমার জন্য মা হওয়া থেকে বঞ্চিত হও। আমি ডিভোর্স পেপারে সিগনেচার করে দেব। নীলা আর কোনো কথা না বলে খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে। আমি ছাদের উপরে চলে গেলাম। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু আমি পারছি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছি। নিজের কাছেই আজ নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে। নীলার বলা কথাগুলো বারবার কানের মধ্যে বাজেই চলেছে। কিছুক্ষণ পরে আমি নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা ঘুমিয়ে আছে। নীলার দিকে তাকিয়ে রইলাম, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজের চোখের পানিগুলো মুছে আমি নীলার পাশে এসে শুয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি নীলা ব্যাগ গুছিয়ে রেডি হচ্ছে। আমি নীলাকে বললাম, নীলা, তুমি কি সত্যিই চলে যাবে? হ্যাঁ, টেবিলের উপরে ডিভোর্স পেপার রাখা আছে, আমি সিগনেচার করে দিয়েছি। তোমার যখন ইচ্ছে হবে সিগনেচার করে আমার বাসায় পাঠিয়ে দিও। ভালো থাকবে, আমি আসি, আল্লাহ হাফেজ। এই কথা বলে নীলা নিজের ব্যাগ নিয়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। খুব কষ্ট হচ্ছিল আমার, ইচ্ছে করছিল নীলাকে আটকাতে, কিন্তু আমি পারছি না। নীলা যাওয়ার সময় একটিবারও পিছনে ফিরে তাকায়নি। আজকে আমার কান্না দেখার মতো কেউ নেই। ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরে আসি এবার। নেহাকে কথাগুলো বলতে বলতে নিজের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এটা যে কখন হয়েছে বুঝতেই পারেনি।
আমার সব কথা শুনে নেহার চোখেও পানি চলে আসলো। নেহা আমার দিকে এগিয়ে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, তারপর কি তার সাথে যোগাযোগ করেন নাই? আমি অনেকবার নীলার খোঁজ নিয়েছিলাম, শুনেছি অন্য কাউকে সে বিয়ে করে নিয়েছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। জানি ও হয়তো এখন অনেক ভালোই আছে, স্বামী সন্তান নিয়ে। আসলেই খুব খারাপ হয়েছে আপনার সাথে। এটা নীলা না করলেও পারত। নীলা আপনার ভালোবাসা বুঝতে পারেনি। একটা সন্তানের জন্য কাউকে এভাবে ছেড়ে চলে যায় না। অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, তারা তো এইভাবে কাউকে ছেড়ে চলে যায় না। হয়তো ছেড়ে যাওয়ার জন্য অন্য কোনো কারণও ছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। অনেক রাত হয়েছে, এবার চলুন ঘুমিয়ে যাই। চলুন। নেহা আর সবুজ নিজেদের রুমে চলে গেল। রুমে গিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে সবুজের ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখে নেহা তার সামনে চা নিয়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে দেখি নেহা চা নিয়ে দাঁড়িয়ে আছে। নেহার হাত থেকে চায়ের কাপটা নিয়ে খেয়ে নিলাম। চা খেতে খেতে নেহাকে বললাম, বিকেলে রেডি হয়ে থেকো, আমরা ঘুরতে যাব। ঠিক আছে। মাইশা কোথায়? ওকে তো দেখতে পারছি না। মাইশা তার দাদার কাছে গেছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। তারপর আমি ফ্রেশ হতে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হলাম। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা খেয়ে সবুজ বাসা থেকে বের হয়ে গেল। সে তার নিজের কাজ করে বাসায় ফেরার পথে মাইশার জন্য জুস নিয়ে বাসায় চলে আসলো। সবুজ তার বাবার রুমে গিয়ে দেখে মাইশা তার সাথে খেলা করছে। মাইশা সবুজকে দেখেই তার দিকে ছুটে চলে আসে। সবুজ মাইশাকে কোলে তুলে নিজের রুমে গিয়ে মাইশাকে জুস খাওয়াতে শুরু করে। মাইশা একটু একটু করে কথা বলতে পারে। সবুজ আশেপাশে তাকিয়ে দেখে নেহা আছে কিনা। দেখে নেহা কোথাও নেই। সবুজ মাইশাকে কোলে তুলে বলতে থাকে, আম্মু, তোমার কি পেট ভরেছে নাকি আরো কিছু খাবে? মাইশা দাঁত বের করে হাসতে থাকে। ও বলাই হয়নি, মাইশার দুটো দাঁত উঠেছে। এমন সময় নেহা রুমে চলে আসে। এসে দেখে মাইশা সবুজের কোলে হাসাহাসি করছে। নেহা বলল, কি ব্যাপার? হ্যাঁ, দুইজনেই দেখছি খুব খুশি। তেমন কিছু না। দেখি আমার কাছে দিন, ওকে খাইয়ে দে। আমি মাত্র জুস খাওয়ালাম। ও আচ্ছা, এই ব্যাপার। দেখি আমার কাছে দেন মাইশাকে। এরপর সবুজ মাইশাকে নেহার দিকে এগিয়ে দিল। সে তো মাইশাই যাচ্ছে না। তখন নেহা বলল, বাবাকে পেয়ে আম্মুকে ভুলে গেলে? তোমার সাথে আরি। নেহার কথা শুনে সবুজ অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নেহার মুখে এমন কথা শুনে খুশিতে সবুজের মনটা ভরে গেল। সবুজ বলল, আমার মেয়ে আমার কাছেই থাকবে, যাও তুমি তোমার কাজ করো। ঠিক আছে, বাবা মেয়ে থাকেন। নেহার রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেহা রেডি হতে শুরু করলো, আর সবুজ মাইশাকে রেডি করাতে শুরু করলো। নেহা তার ব্লাউজের হুক লাগাতে পারছে না। অনেকবার চেষ্টা করার পরেও যখন পাচ্ছিল না, তখন নেহা সবুজকে ডাক দিয়ে বলল, একটু এদিকে আসেন, আমার ব্লাউজের হুকটা একটু লাগিয়ে দিন। সবুজ নেহার দিকে এগিয়ে গেল। ভয়ে সবুজের হাত পা কাঁপতে শুরু করলো। কাঁপা কাঁপা হাতে সবুজ নেহার ব্লাউজের হুক কোনো রকম ভাবে লাগিয়ে দেয়। আর নেহা এসব আয়নার মধ্যে দেখে মুস্কি মুস্কি হাসতে থাকে। একটু পরে সবাই বের হয়ে পড়ে। সবুজ একটা রিক্সা দাঁড় করালো। রিক্সার মধ্যে উঠে তারা একটা নদীর পাড়ে চলে যায়। নদীর পাড়ে গিয়ে তারা হাঁটতে থাকে। মাইশা সবুজের কোলে, আর নেহা সবুজের একটা হাত ধরে নদীর পাড় দিয়ে হেঁটে চলেছে। ফুরফুরে ঠান্ডা বাতাস তাদের শরীর শীতল হয়ে আসছে। একটা ফুচকার দোকান দেখে নেহা সবুজকে বলল, চলেন ফুচকা খাবো। সবুজ বলল, ঠিক আছে চলো। তারা ফুচকা দোকানের সামনে গিয়ে ফুচকা অর্ডার করে। ফুচকা খেয়ে আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে নেহা বলে উঠল, হঠাৎ করে এখানে আসার কারণ কি? আসলে তেমন কোনো কারণ নেই, বাড়িতে বসে থেকে তো বোরিং হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরতে বের হলে ভালো লাগবে। ও আর কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে, আর সময়ও তেমন একটা পাবো না। কাল থেকে তাহলে অফিসে চলে যাবেন? তারা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে গেল তারা। মধ্যরাতে সবুজের ঘুম ভেঙে যায় কারোর শব্দ শুনে। সবুজ চোখ মেলে পাশে তাকিয়ে দেখে নেহা মা মা করছে। সবুজ বুঝতে পারছে না কি হলো নেহার। সবুজ নেহার মাথায় হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে নেহার শরীর। সবুজ কি করবে বুঝতে পারছে না। নেহার গায়ের উপরে একটা ভারী কম্বল দিয়ে দিল। এবার সবুজ নেহার মাথায় জলপট্টি দিতে থাকে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। হঠাৎ করে এমন জ্বর কিভাবে আসলো নেহার সবুজ কিছুতেই বুঝতে পারছে না। সবুজ নেহার মাথায় জলপট্টি দিতে দিতে একসময় নেহার মাথার হাত রেখেই সবুজ ঘুমিয়ে পড়ে। সকালে নেহার ঘুম ভেঙে যায়। নেহা তাকিয়ে দেখে সবুজ তার মাথার পাশে ঘুমিয়ে আছে।
নেহা নিজের কপালে হাত দিয়ে দেখে তার মাথায় জলপটি দেয়া। নেহার আর বুঝতে বাকি রইল না যে সবুজ সারা রাত না ঘুমিয়ে নেহার মাথায় জলপটি দিয়েছে। নেহা আস্তে করে সবুজের হাত সরানোর চেষ্টা করতে সবুজের ঘুমটা ভেঙে গেল। সবুজ তাড়াতাড়ি উঠে নেহার কপালে হাত রেখে দেখে জ্বর এখনো কমেনি। সবুজ বলে উঠল, আমি ডক্টরকে কল দিচ্ছি, ডক্টর বাসায় চলে আসবে, তুমি রেস্ট নাও। আমার রেস্ট করলে হবে না, সবার জন্য তো রান্না করতে হবে। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। আপনার না আজকে অফিসে যাওয়ার কথা? একদিন না হয় বউর সেবাই করলাম, আজ অফিসে যাব না, তুমি রেস্ট নাও, আমি সব কাজ শেষ করে আসছি। সবুজের এসব দেখে নেহা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এমন স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অন্যদিকে সবুজ রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। মাইসের জন্য দুধ গরম করে। সব রান্না শেষ করে সবুজ নেহা আর মাইসের জন্য খাবার নিয়ে আসে। সবুজ নিজ হাতে নেহাকে খাবার খাইয়ে দেয়। এমন সময় মাইশা ঘুম থেকে উঠে কান্না করতে থাকে। সবুজ মাইশাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতর নিয়ে গিয়ে মুখ ধুয়ে নিয়ে আসে। তারপর মাইশাকে খাবার খাইয়ে দেয়। একটু পরে নেহাকে দেখার জন্য ডক্টর চলে আসে। ডক্টর নেহার জ্বর মেপে দেখলো নেহার শরীরে অনেক জ্বর এসে গেছে। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। সবুজ ডক্টরকে বিদায় দিয়ে নেহাকে বলল, আমি ওষুধগুলো নিয়ে আসছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবে। এই কথা বলে সবুজ বের হবে এমন সময় মাইশা আবার কান্না করা শুরু করে দিল। মাইশের কান্না শুনে সবুজ আবার দরজা থেকে ফিরে চলে আসে। আর সে কোনো রকম ভাবে মাইশের কান্না বন্ধ করে আবার ঘুম পাড়িয়ে দিয়ে ঔষধের জন্য চলে গেল। সবুজের এই অবস্থা দেখে নেহার অনেক খারাপ লাগতে শুরু করে। একা মানুষ কিভাবে এত কিছু সামলাবে? তাই নেহা তার আম্মুকে ফোন দিয়ে চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে সবুজ নেহার জন্য ওষুধ নিয়ে চলে আসে আর নেহাকে ওষুধ খাইয়ে দেয়। সবুজ নেহার মাথায় হাত দিয়ে দেখে নেহার শরীর এখনো অনেক গরম হয়ে আছে। সবুজ আবার নেহার মাথায় জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ পর সবুজ বলল, এখন কেমন লাগছে? ভালো। আর আমার সামান্যই জ্বর হয়েছে, তো এত ফেনাসানি হওয়ার কিছু নেই, একটু পরে এমনি আমি ঠিক হয়ে যাব। চুপ থাকো। আর জ্বর কিভাবে আসলো বুঝলাম না। আসলে আমার একটা সমস্যা আছে, আমি বেশি ঠান্ডা সহ্য করতে পারি না, হয়তো এই জন্য জ্বর চলে আসছে। সরি নেহা। সরি কেন বলছেন? আমার জন্যই তো জ্বর আসলো তোমার। আমি যদি তোমাকে কাল ওখানে না নিয়ে যেতাম তাহলে হয়তো তোমার আজ এত কষ্ট পেতে হতো না। বোকা, ঠিক হয়ে যাব একটু পরে, আর আপনাকে এত চিন্তা করতে হবে না। আমার আম্মু আসতেছে। উনি কেন আসছেন? আমি আসতে বলছি তাই। ও আচ্ছা। এমন সময় নেহার আম্মু চলে আসে রুমের ভেতরে। আর নেহার আম্মুর সাথে একটা মেয়ে এসছে। সবুজ মেয়েটাকে দেখে হতবাক হয়ে গেল। সবুজ হতবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। নেহার আম্মু এবার রুমের দিকে এগিয়ে আসে, সাথে মেয়েটাও এগিয়ে আসে। নেহার আম্মু নেহার কাছে এসে বলল, কি রে, এখন কি অবস্থা তোর? এখন কেমন লাগছে? এই তো এখন একটু ভালো আছি। কি রে আসফা, কি অবস্থা? কবে আসলি তুই? মেয়েটার নাম আসফা। আর সবুজ অবাক কেন হলো তার কারণটা না হয় একটু পরেই বলছি। আসফা বলল, এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কালকেই আসলাম। কালাকে বলছিলাম তোর শ্বশুরবাড়ি যাব, আর তুইও ফোন দিলি আসার জন্য। তোর বিয়েতে আসতে পারিনি পরীক্ষার জন্য। ঠিক আছে, সমস্যা নাই। তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো আপু। এবার আসফা সবুজকে দেখিয়ে দিয়ে বলল, আপু, উনি কি আমার দুলাভাই? হুম। এবার আসফা সবুজের দিকে এগিয়ে গিয়ে বলল, দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? দুলাভাই, আমি আপনার শালি, আমাকে তুমি করেই বলুন। আপনি করে বললে বুড়ি বুড়ি মনে হয়। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না, আর আগেও কখনো দেখিনি। ও আচ্ছা, আমার পরিচয় দিয়ে দেই আগে। আমি আসফা, নেহাপুর মানে আপনার বউয়ের খালাতো বোন, আর আমি একমাত্র শালি আপনার। ও আচ্ছা। জি। আর সরি ভাইয়া, আমি আপনাদের বিয়েতে আসতে পারিনি পরীক্ষার জন্য। ও। দুলাভাই, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম, আপনাকে আমার খুব ভালো লাগছে। নেহা বলে উঠল, আবার শুরু হয়েছে তোর ফাজলামি? আপু, তুই বলতে চাস ভাইয়া কি হ্যান্ডসাম না? সেটা বলতে চাইনি। দেখছেন ভাইয়া? এক, তুই এবার চুপ থাক। সবুজের অবাক হওয়ার কারণ হচ্ছে সবুজ জানে না তার একটা এমন কিউট শাড়ি আছে। আসমা দেখতে খুব সুন্দরী, তবে বয়স কম, বয়স 17 থেকে 18 হবে। সবুজ বাসা থেকে বের হয়ে চলে গেল বাজারে। এইদিকে নেহা আর আসমা বসে বসে কথা বলছে।
কিছুক্ষণের মধ্যে সবুজ বাজার নিয়ে চলে আসে। নেহার আম্মু সবার জন্য রান্না করে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। নেহার জ্বর অনেকটাই কমে গেছে। সবুজ নেহার কাছে গিয়ে বলল, তোমার যে একটা বোন আছে আমাকে তো আগে বললা না কখনো। আপনিও তো জিজ্ঞেস করেন নাই, আর ও কিন্তু অনেক দুষ্টু, ওর থেকে দূরে থাকবেন। দেখেই বুঝতে পারছি, ছেলে পটানোর মাস্টার। কিভাবে ছেলে পটাতে হয় সব জানে। আপনি কি করে জানেন? ওকে দেখেই বুঝতে পারছি আর কি। এবার আসেন, ঘুমাতে হবে, অনেক রাত হচ্ছে। এক রাত না ঘুমালে কিছু হবে না। আজকে রাত না ঘুমিয়েই কাটিয়ে দেই। তো কি সারা রাত জেগে থাকবো নাকি? থাকবে, সমস্যা কি? কোনো মতলব আছে নাকি? আরে না, একটু গল্প করতাম আর কি। হইছে, বুঝতে পারছি আমি। কি বুঝতে পারছো তুমি? যেটা বোঝার সেটা বুঝতে পারছি। আর কোনো ফাজলামো না করে ঘুমিয়ে পড়ুন। সবুজ আর কোনো কথা না বলে নেহার দিকে এগিয়ে যেতে থাকে। সবুজের ঠোঁট নেহার ঠোঁটের সামনে নিয়ে গেল। নেহার ঠোঁট সবুজের ঠোঁটের স্পর্শ পেতেই নেহার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে যেতে থাকে। নেহার নিঃশ্বাসের শব্দ সবুজ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। নেহার নিঃশ্বাসের শব্দে সবুজ আরও মাতাল হয়ে যাচ্ছে। দুজনে হারিয়ে যেতে থাকে অন্য এক জগতে। ভালোবাসার সুখের সাগরে ভাসতে থাকে তারা। হারিয়ে গেল দুজনের মাঝে। অনেকক্ষণ পরে তারা নিজেদের মধ্যে ফিরে আসে। নেহা সবুজের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সবুজ নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে নেহা ঘুম থেকে উঠে দেখে সবুজ এখনো ঘুমিয়ে আছে। নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সবুজকে ডেকে দিল। সবুজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেল। সবুজ অফিসে গিয়ে কাজে মন দিতে পারছে না। নেহা আর মাইশাকে মিস করছে। বারবার তাদের কথা মনে পড়ছে। সবুজ ফোন বের করে নেহাকে কল দিয়ে বলল, কি করছো তুমি? বসে আছি, আপনি কাজ করছেন না? কাজে মন দিতে পারছি না। অনেকদিন পরে কাজে গেছেন, তাই এমন লাগছে। মাইশা কি করছে? খেলছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। দুপুরে কল দেবো, লাঞ্চ টাইমে। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করেন। ওই শোনো না। কি? একটা দিবে? মায়ের খাবেন নাকি? না, ওই যে। ওহ, কাজ করেন তো, রাখলাম। এই কথা বলে নেহা ফোন কেটে দিল। সবুজ আবার কাজে হাত দিল, কিন্তু তার কাজ করতে ভালো লাগছে না। কি অবস্থা সবুজ ভাই? অনেকদিন পরে অফিসে আসলেন, আবার দেখে মনে হয় মন খারাপ। আরে তেমন কিছুই না ভাই। নতুন বিয়ে করে বউ রেখে অফিসে আসতে সবারই একটু খারাপ লাগে, আমি জানি ভাই। যাই হোক, ভাবি কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা কাজ করেন, আসি আমি, আমার কাজ আছে অনেক। ঠিক আছে ভাই। এবার সবুজ কাজে মন দেওয়ার চেষ্টা করলো। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। সবুজ নেহার নম্বরে কল দিল। কল দিতেই নেহার সাথে সাথে ফোনটা রিসিভ করলো। কেমন আছো? শরীর ঠিক আছে তো? ভালো আছি। খাবার খেয়েছেন আপনি? না, এখন খাবো। মাইশা কি করছে? ও ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, টাইম মতো খাবার খেয়ে ওষুধ খেয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে। মনে থাকে যেন। মনে থাকবে, এত চিন্তা করার কিছু নেই। আচ্ছা খাবার খেয়ে নিন, রাখলাম। ওকে, বাই। ফোন কেটে দিয়ে খাবার খেয়ে নেয় সবুজ। খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজ শুরু করলো। অফিসের কাজ শেষ করে সবুজ বাসার দিকে রওনা দিল। বাসা যাওয়ার পথে সবুজ ফুচকার দোকান দেখে নেহার জন্য ফুচকা নিয়ে বাসায় চলে গেল। সবুজ বাসায় গিয়ে নিজের রুমে ঢুকে নেহার দিকে ফুচকার প্যাকেট এগিয়ে দিতেই নেহা অনেকটা খুশি হয়ে গেল। নেহার খুব পছন্দের ফুচকা, সেটা সবুজ নদীর পাড়েই বুঝতে পেরেছে। এরপর অনেক দিন কেটে গেল। নেহা আর সবুজের মধ্যে সম্পর্কটা আরো অটুট হয়ে যাচ্ছে। সবুজ নেহাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সবুজ আর নেহা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই নেহা সবুজকে ঘুম থেকে উঠিয়ে সবুজের দিকে একটা কাগজের খাম এগিয়ে দিল। সবুজ বলল, এটা কিসের খাম? কি আছে এটার মধ্যে? খুলে দেখলেই বুঝতে পারবেন কি আছে এটাই। সবুজ খাম খুলে কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। সবুজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। সবুজ একবার কাগজের দিকে দেখাচ্ছে, একবার নেহার দিকে দেখাচ্ছে। সবুজের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু হলো। সবুজ কান্না মাখা গলায় বলল, এইসব কি নেহা? দেখতে তো পারছেন, আবার প্রশ্ন করার মানে কি? কিন্তু আমি বুঝতে পারছি না আমার দোষ কি? কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো নেহা? আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। আমি সিগনেচার করে দিয়েছি, আপনিও করে দিন। আমি মুক্তি চাই।
সবুজ নেহার দিকে তাকিয়ে রইল অবাক চোখে। আসলে ওই খামের ভিতরে ছিল ডিভোর্স পেপার, আর ডিভোর্স পেপার নেহা সিগনেচার করে দিয়েছে। নেহা ও রুম থেকে বের হয়ে চলে গেল। সবুজ বুঝতে পারছে না তার সাথে এটা কি হচ্ছে, কেন, কোন অপরাধে নেহা সবুজকে ডিভোর্স দিতে চাইছে, কোন অপরাধে। সবুজ কিছুতেই বুঝতে পারছে না কি কারণে নেহা সবুজকে ডিভোর্স দিতে চাইছে। সবুজ রুমের মধ্যে বসে রইল, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। নেহা একটু পরে আবার রুমে এসে ব্যাগ গোছাতে শুরু করে। সবুজ নেহাকে বলল, নেহা কি করেছি আমি, আমাকে একটু বলবে প্লিজ? কেন আমাকে এত কাছে টেনে নিয়ে আবার একা করে দিতে চাইছো? কেন আবার আমাকে একা করে দিচ্ছ? কি দোষ আমার? আমি তোমাকে আর মাইশাকে ছাড়া কি করে থাকবো? তোমাদের নিয়েই তো এখন আমার পুরো পৃথিবীটা। তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। নেহা সবুজের কথায় কোনো উত্তর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে থাকে। সবুজ খাট থেকে নেমে এসে নেহার হাত ধরে রাখে। আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? আমাকে স্পর্শ করার আর কোনো অধিকার আপনার নেই। আমাকে আর ভুল করেও স্পর্শ করার চেষ্টা করবেন না। কেন এসব করছো নেহা? আমায় তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ একটু বলো না। আমার ভালোবাসার কি কোনো কমতি ছিল যে আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? একটিবার কি ভাবোনি আমার কথাটা? আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আপনার সাথে সংসার করার আর আমার কোনো ইচ্ছা নেই। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আপনি আজ থেকে আপনার মতো থাকুন। এমন করো না প্লিজ, আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। নেহা আমাকে বলো কি দোষ করেছি আমি? শুধু একটিবার বলো কি কারণে এমন করছো তুমি? দেখুন, অহেতুক এত কথা বলতে আমি চাই না। আমি তো একবার বলছি আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। কিন্তু কেন সেটা তো আমাকে বলো। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই কথা বলে নেহা বাইশাকে রেডি করাতে থাকে। সবুজ নেহার কাছে গিয়ে বলল, নেহা, আমি মাইশাকে ছাড়া থাকতে পারবো না। ওকে নিয়ে তুমি যেও না প্লিজ। নেহা এবার বাইশাকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। সবুজ কান্না করতে করতে ফ্লোরের উপর বসে পড়ে, আর নেহা বলে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে, নেহা! সবুজের চিৎকার শব্দ শুনে নেহার ঘুম ভেঙে যায়, আর নেহা তাড়াতাড়ি করে সবুজের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এইভাবে চিৎকার করছেন কেন এত রাতে? সবুজ এবার তার পাশে তাকিয়ে দেখে নেহা তো তার পাশেই আছে। সবুজ বুঝতে পারলো এতক্ষণ তাহলে সবুজ স্বপ্নে ছিল। সবুজ কোনো কথা না বলে নেহাকে জড়িয়ে ধরে রাখে খুব শক্ত করে। কি হলো? সবুজ বলতে থাকে, খুব ভালোবাসি তোমাকে নেহা, আমাকে রেখে কখনো চলে যেও না। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কিছু হয়নি। এই কথা বলে সবুজ আরো শক্ত করে নেহাকে জড়িয়ে ধরে আর নেহার কপালে গালে চুমু খেতে থাকে। সবুজের এমন কাজ দেখে নেহা মনে মনে হাসতে থাকে, আর সবুজের মাথার চুল নিয়ে খেলা করতে থাকে। নেহা সবুজকে বলল, আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? সবুজ নেহাকে জড়িয়ে ধরে রেখেই বলল, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন যেন কোনোদিনও সত্যি না হয়। কি স্বপ্ন দেখেছেন শুনি একটু। তারপর সবুজ নেহাকে সবকিছুই বলল। সবুজের কথা শুনে নেহা হতবাক হয়ে গেল। নেহা সবুজের মুখের উপর হাত দিয়ে বলল, এসব কথা আর বলবেন না। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? আপনার মতো এমন হাজবেন্ড কয়জন মেয়ে পায়? আমার মেয়েটা খুবই ভালো একজন বাবা পেল। আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি চাই সব সময় আপনি আমার পাশে থাকুন। তারা আরো কিছুক্ষণ কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়ে। এর মধ্যেই আরো কিছুদিন পার হয়ে গেল। মাইশা এখন মোটামুটি কথা বলতে পারে। সবুজ অফিসের কাজ শেষ করে বাসায় এসে দেখে মাইশা একা একা রুমের মধ্যে বসে আছে। আব্বু, আমার জন্য কি এনেছো? সবুজ পকেট থেকে চকলেট বের করে মাইশার হাতে দিয়ে দিল। মাইশাও খাওয়া শুরু করে দিল। এমন সময় নেহা রুমে চলে আসে। নেহা রুমে এসে দেখে মাইশা চকলেট খাচ্ছে। এটা দেখে নেহা রেগে গিয়ে বলল, আপনাকে না বলছি ওকে আর চকলেট খাওয়াবেন না? এবার নেহা মাইশার হাত থেকে চকলেট কেড়ে নিয়ে চলে যায় রান্নাঘরের দিকে, আর এদিকে মাইশা কান্না করতে থাকে। সবুজ পকেট থেকে আরেকটা চকলেট বের করে মাইশার দিকে এগিয়ে দিতেই মাইশা কান্না বন্ধ করে দিয়ে সবুজকে জড়িয়ে ধরে সবুজের গালে একটা চুমু দেয়। আব্বু, তুমি আমার ভালো আব্বু। আম্মু খুব পচা। না মা, আম্মুকে এইভাবেই বলতে নেই। আম্মু তো অনেক ভালো আর তোমাকে অনেক ভালোবাসে। না আম্মু, আমাকে একটুও ভালোবাসে না, খালি বকে। শয়তানি করলে তো বকা দিবেই। আম্মুর কথা শুনবে, তাহলে আর কেউ বকা দেবে না, ঠিক আছে? আচ্ছা। এবার খেলো তুমি, আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? এসে আবার গল্প করব আমরা। সবুজ ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সবুজ ফ্রেশ হয়ে চলে আসে।
রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে চলে আসে। মাইশা, নেহা আর সবুজের মাঝে শুয়ে আছে। নেহা মাইশাকে বলল, তুই ঘুমাস না কেন? কত রাত হয়েছে, খেয়াল আছে তোর? আমার ঘুম আসছে না, আমাকে ঘুম পড়ে দাও আব্বু। এবার সবুজ মাইশাকে ঘুম পাড়িয়ে দিতে থাকে। মাইশা সবুজকে জড়িয়ে ধরে রাখে। মাইশার গায়ের উপর থেকে হাত সরিয়ে সবুজ যখন নেহার চুলের উপর হাত দিল, তখন মাইশা সবুজের হাত ধরে নিজের গায়ের উপর নিয়ে আসে। মেয়ের এমন কাজ দেখে নেহা সবুজ দুজনেই মুসকে মুসকে হাসতে থাকে। সবুজ মাইশার মাথায় হাত বোলাতে বোলাতে একসময় মাইশা ঘুমিয়ে পড়ে। এবার মাইশাকে একপাশে শুয়ে দিয়ে দুজনে আবার হারিয়ে যায় ভালোবাসার সাগরে। এইভাবে চলতে থাকে তাদের দিনকাল। এইভাবে আরো কেটে যায় একটা মাস। সবুজ অফিসে কাজ করছে, হঠাৎ করে সবুজের ফোনটা বেজে উঠল। সবুজ ফোনের দিকে তাকিয়ে দেখে তার বাবা কল দিয়েছে। সবুজ তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো। হ্যালো। সবুজ, তুই তাড়াতাড়ি বাসায় আয় এক্ষুনি। কেন, কি হয়েছে? বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। কি বলছেন? কিভাবে? ওয়েট, আমি এখনই আসছি। আর ডক্টর কি কল দিয়েছেন? দিয়েছি, তুই তাড়াতাড়ি আয়। সবুজ অফিসের কাজ বাদ দিয়ে বাসার দিকে রওনা গেল। কিছুক্ষণের মধ্যে সবুজ বাসায় পৌঁছে গেল। সবুজ রুমে গিয়ে দেখে ডক্টর নেহাকে দেখছে আর মাইশা কান্না করছে। মাইশা সবুজকে দেখে সবুজের কাছে গিয়ে কান্না করতে থাকে। সবুজ মাইশাকে কোলে তুলে বলল, মা, চিন্তা করো না, তোমার আম্মুর কিচ্ছু হবে না, ডক্টর আঙ্কেল তো আছে। সবুজ মাইশাকে কোলে তুলে নিয়ে ডক্টরকে জিজ্ঞেস করলো, কি দেখলেন ডক্টর সাহেব? সবুজের প্রশ্নের উত্তরে ডক্টর একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাওয়ার কিছুই নেই, খুশির খবর আছে আপনাদের জন্য। কি খুশির খবর ডক্টর সাহেব? আপনি বাবা হতে চলেছেন, মিষ্টি খাওয়ান আমাদের। ডক্টরের মুখে এমন কথা শুনে সবুজ মোটেও খুশি হলো না, বরং সবুজের মুখটা মলিন হয়ে গেল। সবুজ কোনো কথা না বলে নেহার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ডক্টর সবুজকে বলল, ওনার এখন বেশি করে খেয়াল রাখতে হবে। কিন্তু সবুজ কোনো কথাই বলছে না। ডক্টর বের হয়ে চলে গেল। সবুজ নেহার দিকে সন্দেহের নজরে তাকিয়ে রইল। যেখানে মেডিকেল রিপোর্ট বলছে সবুজ বাবা হতে অক্ষম, সেখানে নেহা কি করে প্রেগনেন্ট হতে পারে? হ্যাঁ, তাহলে কি নেহা অন্য কারোর সাথে সম্পর্ক আছে? নেহা কি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবুজের মনে। সবুজ কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। সবুজ মাইশাকে রেখে ছাদের উপরে চলে গেল। আর সে এসবের জন্য নিজেকেই দায়ী করছে আর নেহাকে মন থেকে ঘৃণা করতে শুরু করে। সবুজ ছাদের উপরে বসেই কান্না করতে থাকে আর ভাবতে থাকে, নেহা কিভাবে পারলো আমাকে এইভাবে ঠকাতে? আমার ভালোবাসার কি কোনো কম ছিল যে তাকে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে যেতে হলো? আমি তো নেহার কাছে সন্তান চাইনি। আমি তো মাইশাকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আমার তো আর কোনো সন্তানের প্রয়োজন নেই। আমি তো মাইশাকে নিয়ে হ্যাপিই ছিলাম। এসব ভাবছে আর কান্না করছে সবুজ। সবুজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু সবুজ এখন ছাদের উপরেই বসে আছে আর সে আকাশের দিকে তাকিয়ে রইল। আজকে আকাশে কোনো চাঁদ নেই। চাঁদবিহীন আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবুজ। একটু পর নেহা সবুজকে খুঁজতে খুঁজতে ছাদের উপরে চলে আসে। ছাদের উপরে এসে দেখে সবুজ একা বসে আছে। নেহা সবুজের কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার? আপনি এখানে একা বসে আছেন কেন? আর অন্যদিকে আমি আপনাকে পুরো বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এমনি বসে আছি, ভালো লাগছে না তাই। আর আমার এত খোঁজ না নিলেও চলবে। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? কিছু না, আমি একটু একা থাকতে চাই। কিছু তো একটা হয়েছে, বলুন আমাকে। কিছু না, মাইশা ঘুমিয়েছে। এবার তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে আসছি। আপনিও আসুন। সবুজ এবার রাগী কণ্ঠে নেহাকে ধমক দিয়ে বলল, যেতে বলছি না আমি? এক কথা এতবার বলতে হয় কেন তোমাকে? যাও এখান থেকে, আমি একা থাকতে চাই, আমাকে আর ডিস্টার্ব করতে আসবে না। সবুজের এমন রাগী মুখ দেখে নেহা একটু ভয় পেয়ে গেল। এত ভয় পেল যে নেহা কথা বলার শক্তি হারিয়ে গেছে। নেহা মাথা নিচু করে সবুজের সামনে থেকে চলে যেতে থাকে। সবুজের রাগের কারণ কি নেহা এখনো বুঝতে পারেনি, কারণ নেহাকে এখনো বলা হয়নি যে নেহা প্রেগনেন্ট। নেহা এবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অনেক রাত করে সবুজ রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সবুজ অফিসে চলে যায় নেহাকে না বলেই। নেহা ঘুম থেকে উঠে দেখে সবুজ নেই। নেহা বুঝতে পারে সবুজ অফিসে চলে গেছে, কিন্তু আজ প্রথম এমন হলো সবুজ নেহাকে না বলেই অফিসে চলে গেল। নেহার মনটা খারাপ হয়ে গেল। নেহা সবুজকে ফোন দিতে থাকে আর সবুজ বারবার ফোনটা কেটে দেয়। সবুজ নেহাকে ইগনোর করতে শুরু করে দেয়। অফিসে কাজ শেষ করে সবুজ বাসায় ফিরে নেহার সাথে কোনো কথা না বলে মাইশের সাথে দুষ্টুমি করতে থাকে। সবুজ নেহার উপরে রাগ করে থাকলেও
সে বাইশের কোনো অযত্ন করে না। নেহা সবুজের কাছে এসে বলল, সকালে না বলে অফিসে চলে গেলেন, আমি কল দিলাম তাও রিসিভ করলেন না যে। সবুজ নেহার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাইশেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে। নেহা আবার বলল, কাল থেকে আপনি আমাকে ইগনোর করে যাচ্ছেন অথচ বলছেন না কিছুই। সবুজ এবার খাট থেকে নেমে বাইরে চলে গেল। সবুজের এমন আচরণে নেহা অনেক কষ্ট পেতে থাকে। সবুজ ছাদের উপরে গিয়ে বসে থাকে চুপচাপ হয়ে। সবুজেরও খুব খারাপ লাগছে নেহার সাথে এমন করে কথা বলতে, এমন রাগ করে থাকতে। কিন্তু যখন নেহা প্রেগনেন্ট এই কথা মনে পড়ে, তখনই সবুজের মনে নেহার জন্য রাগ বেড়ে যেতে থাকে। আজকে আর নেহা সবুজকে ডাকতে আসলো না। সবুজও অনেক রাত করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আগের দিনের মতো আজও সবুজ নেহাকে না বলেই অফিসে চলে যায়। লাস্ট টাইমে সবুজ না খেয়ে কাজ করছে। সবুজ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে যেন নেহার কথা তার মনে না আসে। হঠাৎ করেই সবুজের ফোনটা বেজে উঠল। সবুজ ফোনের দিকে তাকিয়ে দেখে নেহা কল দিয়েছে। সবুজ ফোনটা কেটে দিল। নেহা বারবার কল দিতে থাকে। সবুজ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বলল, এতবার ফোন দেওয়ার মানে কি? ফোন কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ না তুমি? এখন তো লাঞ্চ টাইম, এখন কাজ করছেন, খাবেন কখন? আমার খাওয়া নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। এই কথা বলে সবুজ ফোন কেটে দিল। ঘটনাটা সবুজের পাশের লোকটা দেখতে পেল। আসলে লোকটা সবুজের খুব ক্লোজ। সে সবুজের দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার সবুজ, তোমাকে তো এর আগে এমন রাগারাগি করতে দেখিনি, কি হয়েছে? তেমন কিছু না ভাই। কিছু তো একটা হয়েছে, আমার সাথে শেয়ার করতে পারো। তারপর সবুজ সবকিছুই খুলে বলল। সবুজের ব্যাপারটা বুঝতে পেরে লোকটা সবুজকে বলল, সবুজ, আমার মনে হয় কি তুমি আরেকবার পরীক্ষা করে দেখতে পারো। ভাই দেখে কি হবে? যেখানে আমি নিজের চোখে আমার রিপোর্ট দেখেছি, সেখানে আর কি বলার আছে? তাও আরেকবার না হয় পরীক্ষা করে দেখো, সমস্যা কি? দেখো তুমিও কষ্ট পাচ্ছ, তোমার স্ত্রীও পাচ্ছে। রিপোর্ট আসার পর তো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, অফিসের কাজ শেষ করেই যাব। অফিসের কাজ শেষ করে সবুজ চলে গেল পরীক্ষা করার জন্য। সবুজ সকল পরীক্ষা দিয়ে বাসায় চলে গেল। রিপোর্ট কাল আসবে। এদিকে নেহা সবুজের এমন পরিবর্তন দেখে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নেহার এমন অবস্থা দেখে সবুজেরও খারাপ লাগতে থাকে, কিন্তু সে রিপোর্ট পাওয়ার আগে নেহার সাথে কথাও বলতে চায় না। সবুজ বাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নেহাও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সবুজ অফিসে চলে যায়। অফিসে সে লোক সবুজের কাছে এসে বলল, টেস্ট দিয়েছিলে? ভাই দিয়েছি। বিকেলে অফিসের কাজ শেষ করে রিপোর্ট আনতে যাব। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে, আমারও অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে ভাই। সবুজ আবার নিজের কাজে মনোযোগ দিতে থাকে। অফিসের কাজ শেষ করে হসপিটালের দিকে চলে গেল সবুজ। হসপিটালে গিয়ে সবুজ ডক্টরের কাছে গিয়ে বলল, আমার রিপোর্টটা কি রেডি হয়েছে? হয়েছে। এই কথা বলে ডক্টর সবুজের দিকে রিপোর্ট এগিয়ে দিল। সবুজ রিপোর্ট এগিয়ে নিয়ে হাতে নিয়ে দেখতে শুরু করে। আর সবুজ রিপোর্ট দেখে তার মাথা চক্কর দিয়ে ওঠে। রিপোর্টে সবুজের কোনো সমস্যাই দেখা যাচ্ছে না। সবুজ ডক্টরের কাছে জিজ্ঞেস করলো, এই রিপোর্ট কি আমার? একটু ভালো করে দেখুন তো প্লিজ। হ্যাঁ, এটা আপনার রিপোর্ট। রিপোর্ট হাতে নিয়ে সবুজ ভাবতে থাকে, তাহলে নীলা আমাকে যে রিপোর্ট দেখালো সেটা কি ছিল? তাহলে কি হচ্ছে আমার সাথে এসব? নেহার পেটে তাহলে আমার সন্তান, আর আমি মেয়েটাকে কত কষ্ট দিলাম, তাকে আমি অকারণে সন্দেহ করলাম। আমি এখন কোন মুখে নেহার সামনে গিয়ে দাঁড়াবো? আমি খুব অন্যায় করেছি নেহার সাথে। এসব ভাবতে তো সবুজ বাসায় পৌঁছে গেল। সবুজ রুমে গিয়ে দেখে নেহা মন খারাপ করে বসে আছে। সবুজ নেহার সামনে গিয়ে ফ্লোরের উপরে বসে কান্না করতে শুরু করে দেয়। সবুজ নেহার হাত ধরে বলে, নেহা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমাকে অহেতুক সন্দেহ করেছিলাম। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও নেহা। নিজের কাছে নিজেকে এখন খুব ছোট মনে হচ্ছে। তোমার গর্ভে আমার সন্তান, আর আমি তোমাকে সন্দেহ করেছি। নেহা সবুজের কথার কোনো উত্তর না দিয়ে শুধু চোখের পানি ফেলতে থাকে। একটা কথা বলা হয়নি, নেহাও জেনে গেছে যে সে প্রেগনেন্ট। নেহা বুঝতে পেরেছে সবুজ কেন নেহাকে ইগনোর করছে। সবুজ নেহার সামনে অঝরে কান্না করতে থাকে, কিন্তু নেহা কোনো কথা বলছে না। একটু পরে নেহা উঠে সবুজের সামনে থেকে চলে গেল। সবুজ রুমের ভেতরে বসে অঝরে কান্না করতে থাকে, শব্দহীন বোবা কান্না করতে থাকে। রাতের খাবার খাওয়ার জন্য সবুজ খাওয়ার টেবিলে গিয়ে বসে। নেহা নিজের খাবার নিজে খেয়ে উঠে চলে গেল, আর সবুজ নেহার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। নেহা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সবুজ খাবার না খেয়ে হাত ধুয়ে রুমে চলে গেল। সবুজ রুমে গিয়ে দেখে নেহা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। সবুজ নেহার কাছে গিয়ে বলল, নেহা, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমার কি করার ছিল? আমার জায়গায় তুমি হলেও কিন্তু এমনটাই করতে।
আমি তো জানি না, আমার আগের রিপোর্টটা ভুল ছিল। প্লিজ ক্ষমা করে দাও নেহা। নেহা সবুজের কথার কোনো উত্তর দিল না। সবুজ নেহার পাশে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সবুজ তার ফুপিকে কল দিয়ে বাসায় আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই সবুজের ফুপি চলে আসে সবুজের বাসায়। ফুপি সবুজের সামনে এসে বলল, কিরে, কোনো ঝামেলা হয়েছে নাকি? অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে আমাকে সব খুলে বল। সবুজ তার ফুপিকে সব ঘটনা খুলে বলল। সবুজের কথা শুনে ফুপি তো হতবাক হয়ে গেল। সবুজ, তোর এমনটা করা উচিত হয়নি। তুই এই ব্যাপার নিয়ে নেহার সাথে আগে কথা বলা দরকার ছিল। আসলে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি মেয়েটাকে অহেতুক সন্দেহ করেছি। এখন নেহা আমার সাথে কথা বলে না, রাগ করে আছে। তুমি কিছু একটা করো প্লিজ। আচ্ছা, সমস্যা নাই, আমি চলে আসছি, আর কোনো চিন্তা নাই তোর। তার জন্য তো তোমাকে কল দিয়ে নিয়ে আসলাম। কিন্তু সবুজ, নীলা যে রিপোর্ট দিচ্ছে সেটা কি জাল রিপোর্ট ছিল? আমি বুঝতে পারছি না কিছুই। আচ্ছা বাদ দে আগের কথা, এখন বল নেহা কোথায় আছে? রুমে আছে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে আসি। ঠিক আছে। ফুপি সবুজের সামনে থেকে চলে গেল রুমের দিকে। ফুপি রুমে গিয়ে দেখে নেহা মন খারাপ করে শুয়ে আছে। নেহা ফুপিকে দেখে উঠে বসে যায়। ফুপি নেহার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, কেমন আছিস মা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আসলে নেহা, তোকে কিছু বলতে চাই আমি। আশা করি তুই আমার কথা রাখবি। জি বলুন। মা, সবুজের উপরে আর রাগ করে থাকিস না। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, আর ছেলেটারও কি করার দরকার ছিল ও সেটা বুঝতে পারিনি। তুই আর রাগ করে থাকিস না ওর সাথে। আমি তো ওনার উপরে রাগ করিনি, কিন্তু ফুপি আমার খুব খারাপ লাগছে, উনি আমাকে সন্দেহ করলো। বুঝতে পারছি আমি, তুই ওকে ক্ষমা করে দে মা। সবুজ তোকে সত্যি অনেক ভালোবাসে। আর ওনার উপরে আমার কোনো অভিমান নেই, আমি ওনাকে খুব ভালোবাসি। তারা আরো কিছুক্ষণ কথা বলে ফুপি চলে যায়। সবুজ নেহার কাছে এসে বলল, নেহা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করেছি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। সবুজ সাথে সাথে নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। সবুজ নিজের হাতে নেহার জন্য খাবার নিয়ে আসে। সবুজ হাতে খাবার দেখে নেহা বলল, এটা কার জন্য? তোমার জন্য। আমি তো গিয়ে খেয়ে আসতে পারতাম, আপনার নিয়ে আসার কি দরকার ছিল? এখন থেকে তোমার যত্ন নিতে হবে, কারণ তোমার গর্ভে আমার সন্তান। কাল থেকে তোমার আর কোনো কাজ করতেই হবে না, সব আমিই করে দেব। আপনার অফিস কে করবে শুনি? অফিস থেকে ছুটি নিয়ে নেব, সমস্যা নেই। এখন দরকার নেই, এখন আপনি আপনার অফিসের কাজ করেন। 7 থেকে 8 মাস পরে আমার পাশে থাকলেই হবে, এখন কাজ করতে আমার সমস্যা হবে না। আচ্ছা, কাল থেকে আবার কাজের মেয়েটাকে আসতে বলি। তোমার এখন কোনো চাপের কাজ করা যাবে না। ঠিক আছে। আর কাল তোমাকে নিয়ে একবার ডক্টরের কাছে যাব, তোমার চেক আপ করাবো। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, আমারও খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুমাও। এই কথা বলে সবুজ নেহার কপাল একটা ভালোবাসার পরও শিখে দেয়। সবুজ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নেহার ঘুম ভেঙে যায়। নেহা ঘুম থেকে উঠে দেখে সবুজ এখনো ঘুমাচ্ছে। নেহা সবুজের দিকে তাকিয়ে রইল। এরপর নেহা উঠে ফ্রেশ হয়ে নেয়। নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সবুজকে ঘুম থেকে উঠিয়ে দেয়। সবুজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নেহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সবুজ নেহা চেক আপ করে হসপিটাল থেকে বের হচ্ছে। এমন সময় কাকতালীয়ভাবে নীলা আর তার বোন গাড়িতে বসে আছে। নীলা সবুজকে খেয়াল না করলেও নীলার বোন সবুজকে দেখে নীলাকে বলল, আপু দেখ, সবুজ ভাইয়া না এটা? নীলা সবুজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নীলার বোন রিয়া বলল, দেখ আপু, ও তোকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে কিভাবে চলছে, আর তুই? ও অনেক সুখে আছে, আর তোর কি অবস্থা? একটি বারো ও তোর খোঁজ নিতে আসলো না। দুলাভাই আসলেই খারাপ একটা মানুষ। নীলা সবুজের দিকে তাকিয়ে রইল, আর নীলার চোখ থেকে টপ টপ করে পানি বেরোতে থাকে। কিছুক্ষণের মধ্যে নীলা গাড়ি ছেড়ে দেয়। নীলা বাসায় গিয়ে অঝরে কান্না করতে থাকে। এদিকে সবুজ নেহাকে নিয়ে বাসায় পৌঁছে গেল। সবুজ নেহাকে বাসায় রেখে অফিসে চলে যায়। অফিসে গিয়ে সবুজ নিজের কাজে বিজি হয়ে পড়ে। এদিকে নীলা বাসায় গিয়ে কান্না করতে থাকে। নীলার বাবা নীলার কান্না দেখে তার দিকে এগিয়ে আসে। নীলার বাবা নীলাকে বলল, এই রে মা, কি হয়েছে তোর? তুই এইভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? নীলা তার বাবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কান্না করতেই থাকে। নীলার বাবা এবার রিয়াকে বলল, বাহির থেকে এসেই এইভাবে কান্না করছে কেন? রিয়া বলল,
আপুর সাথে সবুজ ভাইয়ের দেখা হয়েছে। দেখা হওয়ার পর থেকে আপু কান্না করেই যাচ্ছে। নীলা, তুই ওই ছেলের জন্য কান্না করছিস কেন? যে ছেলের জন্য আজ তোর এই অবস্থা, তার জন্য তুই কান্না করছিস? রিয়া বলল, আব্বু, আমিও আপুকে অনেক বুঝিয়েছি, কিন্তু আপু কান্না করেই যাচ্ছে। ওই ছেলেটা তো আবার বিয়ে করে দিব্যি সুখী আছে, আর আমার আপুকে ঠকালো। ও কোনো দিনও সুখী হতে পারবে না আমার আপুকে কাঁদিয়ে। নীলার বাবা বলল, বিনা কারণে আমার মেয়েকে ডিভোর্স দিল। ছেলেটাকে আমি অনেক ভালো জানতাম, কিন্তু বুঝতে পারিনি এই ছেলে এমন স্বভাব। আমার তো মনে হচ্ছে ওর চরিত্র সমস্যা আছে। নীলা এবার বলল, চুপ করো তোমরা প্লিজ। আপু, তুই এখনো ওর হয়ে কথা বলছিস? যে তোর জীবনটা নষ্ট করে দিয়েছে তার হয়ে তুই এখনো কথা বলছিস? নীলা এবার তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমাকে তোমরা ক্ষমা করে দিও প্লিজ। কিসের ক্ষমা? আর তুই কেন ক্ষমা চাইছিস? আব্বু, আমি তোমাদের ওই দিন মিথ্যা কথা বলেছি। আসলে সবুজ আমাকে ডিভোর্স দেয়নি, আমি সবুজকে ডিভোর্স দিয়েছিলাম ভুয়া রিপোর্ট দেখিয়ে। মানে কি? আসলে আমি সবুজকে মিথ্যা একটা অপবাদ দিয়ে ওর সাথে সব শেষ করে দিয়েছি। আর আমি সবুজকে জাল রিপোর্ট দেখিয়ে বলেছি ও বাবা হতে অক্ষম, তাই আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাদের কাছে এসে মিথ্যা বলছি যে সবুজ আমাকে ডিভোর্স দিয়েছে। নীলার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। নীলার বাবা বলল, তুই এমন করলি কেন? আব্বু, একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ঠকালো। সবুজ আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওর ভালোবাসার মূল্য কোনো দিন দেইনি। ওর ভালোবাসাটা বুঝতেও পারিনি। সব সময় ওকে কষ্ট দিতাম, কিন্তু ও কোনো দিন আমার সাথে রাগ দেখিয়ে একটা কথাও বলেনি, কখনো কোনো কিছু নিয়ে প্রশ্নও করেনি। ছেলেটার কথা তো তুই আমাকে আগে বলিসনি, এখন এই ছেলে কই থেকে আসলো? আব্বু, ছেলেটার নাম আবির। বিয়ের আগে থেকে আমাদের রিলেশন ছিল। ওর কোনো জব ছিল না বলে আমি তোমার কাছে ওর কথা বলতে পারিনি, তাই তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করছি। বিয়ের পরেও আমি আবিরের সাথে সবসময় কথা বলতাম। আবির এখন কোথায়? ও অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। আমি ওর জন্য সবুজকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু যার জন্য আমি এত কিছু করলাম সেই আমার সাথে বেইমানি করেছে, আমাকে আজে বাজে কথা বলেছে। তোর কোনো কিছুই বুঝতে পারছি না আমি, তুই আমাকে ক্লিয়ার করে সব বল। তাহলে শোনো। ফ্ল্যাশব্যাক। আমি সবুজের সাথে সব সম্পর্ক শেষ করে চলে গেলাম আবিরের কাছে। আমি বাসা থেকে ফোন দিয়ে আবিরকে একটা ঠিকানায় আসতে বললাম। সেখানে গিয়ে আবিরের জন্য অপেক্ষা করতে থাকি। আবির অনেকক্ষণ পর আসে। আবির এসে বলল, কি হয়েছে? এইভাবে জরুরি তলব কিসের? আবির, আমি সবুজের সাথে সব সম্পর্ক শেষ করে চলে আসছি। ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি। চলো আমরা বিয়ে করে ফেলি, তারপর আমি তোমাকে নিয়ে তোমার বাসায় চলে যাব। আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব। আমাদের মাঝে আর কোনো বাধা নেই। কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? তুমি না বলেছিলে সবুজের সাথে সব সম্পর্ক শেষ করলে তুমি আমাকে বিয়ে করবে? এখন কি সব ভুলে গেলে? বলছিলাম না কি কথা, ঠিক মনে করতে পারছি না। আর বলে থাকলেও সেসব ভুলে যাও, ওসব অতীত ছিল। মানে কি বলতে চাইছো তুমি আবির? সোজা কথা বুঝতে পারছো না? আমি বলছি আগে কি বলেছি ভুলে যাও। আর হ্যাঁ, আমি যদি তোমাকে বিয়ে করি এমন কি গ্যারান্টি আছে যে তুমি সবুজের মতো আমাকেও ঠকাবে না? আমার সাথে বিয়ের কিছুদিন পরে তুমি আবার আমার সাথে সম্পর্ক শেষ করে অন্য কারো কাছে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? কি বলছো তুমি এসব আবির? আমি তোমাকে ভালোবাসি শুধু। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। হাস্যকর ব্যাপার যে মেয়ে তার স্বামীকে রেখে অন্য পুরুষের কাছে চলে আসে, তার মুখে এইসব মানায় না। আর হ্যাঁ শোনো, আমি বিবাহিত। আমি অনেক আগে বিয়ে করেছি। আমার স্ত্রী প্রেগনেন্ট। কি বলছি আমি বিবাহিত, আমার স্ত্রী 3 মাসের গর্ভবতী। এই কথা বলতে নীলা আবিরের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আবিরের সাথে সাথে নীলার গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আরে তুই কি করে ভাবলি আমি তোকে বিয়ে করব? আমার কি মাথা খারাপ যে আমি অন্যের সাথে রাত কাটানো মেয়েকে বিয়ে করব? আরে তুই তো একটা নষ্ট মেয়ে। যে মেয়ে নিজের স্বামীকে রেখে অন্যের সাথে সম্পর্ক থাকে সে মেয়ে কখনো ভালো হতে পারে না। জি আবির, আমি ভাবতেই পারিনি তুমি আমার সাথে এমন ব্যবহার করবে। আমি যা করছি সব তো তোমার জন্য করছি।
আর তুমি আজ আমাকে এসব বলছো? তুমি আমাকে ঠকালে আবির। আর তুই যে একটা সহজ সরল ছেলেকে দিনের পর দিন ঠকিয়ে আসলি, সেটা কি ছিল? আমি তো এসব তোমার জন্য করছি। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকার জন্য এসব করছি। এখন মনে হচ্ছে আমি সত্যিই ভুল করছি। আমি তোমার জন্য একটা ছেলেকে অবহেলা করছি সব সময়। এখন বাই, আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আজকের পর থেকে না আমি তোকে চিনি আর না তুই আমাকে চিনিস। গুড বাই। কথাটা বলেই আবির চলে গেল আর নীলা অচরে কান্না করতে থাকে ওখানে বসে বসে। আবির যাওয়ার সময় একটি বারও পিছনে ফিরে দেখালো না। এবার বর্তমানে ফিরে আসি। নীলা এসব বলছে আর কান্না করতে থাকে। নীলার বাবা নীলাকে বলল, সি, আমার ভাবতেও খারাপ লাগছে যে তুই আমার মেয়ে। আব্বু। নীলা আব্বু বলতেই নীলার বাবা নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর বলতে থাকে, তুই তোর এই মুখে আমাকে আর আব্বু বলে ডাকবি না। তুই কি জানিস তোর জন্য আমি সবুজকে কত অপমান করছি? তোর জন্য আমি সবুজকে বলছি তোকে আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছি। ছেলেটা এসব শুনে সেদিন অনেক কান্না করছে আমার সামনে। মানে? ফ্ল্যাশব্যাক। সবুজ তোর খোঁজ নিতে এসেছিল আমার কাছে আর আমি ওকে অপমান করছি। সবুজ নীলার বাবাকে বলল, বাবা, নীলা কেমন আছে? নীলা কেমন আছে সেটা জেনে তুই কি করবে? আমার মেয়ে খুব ভালোই আছে। ও, নীলার সাথে কি আমার একটু কথা বলিয়ে দিতে পারবেন? আমি ওর সাথে একটু কথা বলতে চাই। না, আমি চাই না আমার মেয়ে আর কোনো কষ্ট পাক। আজকে পর থেকে আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। তোমার মতো লম্পট ক্যারেক্টারলেস ছেলে আমি আর দেখিনি। মনে হয় পরিবার থেকে কখনো ভালো শিক্ষা পাওনি। আমার মেয়েকে কষ্ট দিলে তুমি কখনো সুখী হতে পারবে না। বাবা, আপনি আমাকে যা ইচ্ছা হয় বলুন, তাও আমাকে একটিবার নীলার সাথে কথা বলিয়ে দেন প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি বাবা, আমি শুধুই নীলার সাথে একটু কথা বলতে চাই। আমার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি অন্য জায়গায়। আমার মেয়ে যেখানে অনেক ভালো আছে। তুমি এখন আমার সামনে থেকে চলে যাও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আমি চলে যাচ্ছি। দোয়া করি ও সবসময় ভালো থাকুক। আপনিও ভালো থাকবেন আর নিজের শরীরের যত্ন নেবেন। বর্তমান। নীলার বাবা নীলাকে বলল, আমি ছেলেটাকে এত কথা বললাম তাও ছেলেটা আমার কোনো কথার প্রতিবাদ করে নেই। এমন ছেলে কয়জন পায়? আর তুই পেয়েও হারিয়ে ফেললি। তুই তো একটা অভাগী, তোর তো মরে যাওয়া উচিত। নীলা এবার তার বাবার পায়ের উপরে পড়ে কান্না করতে করতে বলল, বাবা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? যার সাথে তুই এমন অন্যায় করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। আবু সবুজকে আমার কাছে এনে দাও না প্লিজ, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। নীলার এমন অবস্থা দেখে নীলার আব্বু বলল, আগে আমি সবুজের সাথে কথা বলবো, তারপর কি করা যায় দেখা। আচ্ছা। অন্যদিকে সবুজ নেহাকে নিয়ে বাসায় চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। নেহা সবুজকে বলল, মায়েশাকে গোসল করানোর সময় হয়ে আসছে, আমি ওকে গোসল করিয়ে নিয়ে আসি। তোমার যেতে হবে না, আমার মেয়েকে আমি গোসল করিয়ে দেব। এই কথা বলে সবুজ মাইশাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর সবুজ মাইশাকে গোসল করিয়ে দিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। নেহা সবুজকে বলল, আপনি কিন্তু এসব একটু বেশিই করছেন। এসব তো আমি করতেই পারি। বলছি না, আজ থেকে তোমার কোনো কাজ করার দরকার নেই, সব আমিই সামলে নেব। আচ্ছা, আপনি একা পারবেন না আসফাকে বলে এখানে আসতে? অত পরীক্ষাও শেষ। ঠিক আছে, তোমার ইচ্ছে। আমাকে বাইরে যেতে হবে, মাইশার তো দুধ শেষ হয়ে গেছে, ওর জন্য দুধ নিয়ে আসি, আর বাজারও করতে হবে। ঠিক আছে, সাবধানে থাকবেন কেমন? এই কথা বলে সবুজ নেহার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে বাজারে চলে গেল। এদিকে নীলার বাবা সবুজের খোঁজ করার জন্য সবুজের অফিসে চলে গেল। নীলার বাবাকে অফিসের ভিতরে ঘোরাঘুরি করতে দেখে অফিসের একজন লোক বলে উঠল, আঙ্কেল, আপনি কি কাউকে চাচ্ছেন? হ্যাঁ বাবা, এখানে কি সবুজ নামের কেউ থাকে? থাকে। কেন, কি হয়েছে? তেমন কিছু না। সবুজ কোথায় বাবা? সবুজ তো আজ আসেনি, হয়তো ছুটিতে আছে, কাল আসবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি কাল আসবো। কথাটা বলেই অফিস থেকে বেরিয়ে চলে গেল নীলার বাবা। অন্যদিকে সবুজ বাজার শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। রাত 8টা বেজে গেল। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে সবুজ হেঁটেই রওনা দিল। হেঁটে হেঁটে যেতে যেতে সবুজের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেল।
কিছুক্ষণের মধ্যে সবুজ বাসায় পৌঁছে গেল। বাজারগুলো রান্নাঘরে রেখে সবুজ নিজের রুমে চলে গেল। সবুজ হাত মুখ ধুয়ে এসে নেহার পাশে বসলো। এমন সময় কেউ এসে সবুজের চোখ ধরে বলল, কে? আমি বলেন তো। আশফা নাকি? আপনি আমাকে কি করে চিনলেন? আমার তো মাত্র একটাই মিষ্টি শালি, তাকে না চিনলে কাকে চিনবো? আমার কিউট দুলাভাই, তা কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। এই কথা বলে সবুজ ওয়াশরুমের ভিতরে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সবুজ নেহার কপালে একটা চুমু খেয়ে অফিসে চলে যায়। এদিকে নীলার আব্বু অফিসে এসে সবুজের খোঁজ করতে থাকে। একজন এসে বলল, আপনি কাকে চান? সবুজ কি আজ অফিসে আসছে? আসছে। আপনি কে? আপনি আমাকে চিনবেন না। আপনি সবুজকে বললেন যে ওনার কাছে হেলাল নামের একজন দেখা করতে আসছে। ঠিক আছে, আপনি এখানে বসেন। আচ্ছা। এরপর লোকটা সবুজের কাছে গিয়ে বলল, স্যার আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? নাম তো বললো হেলাল। হেলাল? বয়স্ক? জি স্যার। সবুজ তাড়াতাড়ি করে উঠে চলে গেল। সবুজ হেলাল সাহেবের সামনে গিয়ে বলল, বাবা আপনি? বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা পরে হবে, আপনি আগে আমার সাথে চলুন। সবুজ হেলাল সাহেবকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। তারপর দুজনেই খাবার শেষ করে বসে থাকে। সবুজ বলল, বাবা কি বলবেন? আর কিছু বলার থাকলে আমাকে তো একটা ফোন করে বলতে পারতেন, আমি চলে যেতাম। আপনি কেন এত কষ্ট করে আসতে গেলেন? সমস্যা নাই বাবা, তোমাকে যে কথা বলার জন্য আসা। আসলে বাবা, আমি খুব দুঃখিত। আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা এসব কি বলছেন? আপনি আমার গুরুজন। আপনি আমার কাছে ক্ষমা চাইলে আমার পাপ হবে। আর আপনার উপরে আমার কোনো রাগ নেই। বাসার সবাই কেমন আছে? মা, রিয়া, ওরা কেমন আছে? সবাই ভালো আছে। ও আচ্ছা, আর কিছু খাবেন আপনি? না বাবা। আচ্ছা, তোমার কি আগের বাসায় আছো নাকি বাসা চেঞ্জ করছো? না বাবা, আগের বাসায় আছে। কেন? এমনি। ও আচ্ছা বাবা, এখন আমি উঠি, বাসায় যেতে হবে আমাকে। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি আমি। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আরে চলুন তো, আমি আপনাকে দিয়ে আসি বাসায়। সবুজ অফিসের গাড়ি নিয়ে হেলাল সাহেবকে তার বাসার সামনে নামিয়ে দেয়। হেলাল সাহেব বলল, বাবা, অনেকদিন পরে আসলে বাসা থেকে ঘুরে যাও একটু। ধন্যবাদ বাবা, আসলে আমার অফিসে কাজ আছে, আসি আমি। ভালো থাকবেন। কথাটা বলেই সবুজ অফিসের দিকে চলে যায়। আর হেলাল সাহেব বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, জামাইয়ের সাথে কি দেখা হয়েছে? এই কথা বলে হেলাল সাহেব সোফায় গিয়ে বসে। এর মধ্যে নীলা আর রিয়া চলে আসে। নীলা তার বাবার কাছে এসে বলল, আব্বু সবুজের সাথে দেখা হয়েছে? সবুজ কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? না, সবুজের মতো ছেলে হয় না। ও আমাকে দেখেই অনেক খুশি হয়ে গেল। এরপর হেলাল সাহেব সব ঘটনা খুলে বলল নীলাদের কাছে। হেলাল সাহেবের সব কথা শুনে নীলা বলল, বাবা আমি সবুজের সাথে কথা বলবো, আমাকে নিয়ে চলুন ওর কাছে, আমি ওর কাছে ক্ষমা চাইবো। আচ্ছা, কাল নিয়ে যাব। অন্যদিকে সবুজ অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে গেল। বাসায় গিয়ে সবুজ নিজের রুমে গিয়ে দেখে আশপা আর নেহা বসে বসে গল্প করছে আর মাইশা ঘুমাচ্ছে। আশপা সবুজকে দেখেই বলল, দুলাভাই আমার জন্য কি এনেছেন? সরি শালিকা, কিছুই আনতে পারিনি। আসলে খুব তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম তো, তাই কিছু কিনতে পারিনি। সবুজের কথা শুনে মাইশা ঘুম থেকে উঠে গেল। সবুজ মাইশাকে কোলে তুলে নিয়ে বলল, ঘুম ভেঙে গেছে আম্মু? আমার জন্য চকলেট এনেছো? এনেছি, এই নাও। সবুজ নিজের পকেট থেকে চকলেট বের করে মাইশার হাতে দিতেই মাইশা অনেক খুশি হয়ে গেল আর সবুজের গালে পাপ্পি দিতে থাকে। আশফা বলল, বাহ দুলাভাই, মেয়ের জন্য ঠিকই নিয়ে আসলেন। আর শালির দিকে কোনো নজর নাই? আপনার সাথে কথা নেই, আমি রাগ করেছি। আচ্ছা। আবার আচ্ছা বলে? আপনি খুব পচা দুলাভাই। সবুজ নিজের পকেট থেকে কিটক্যাট চকলেট বের করে আশফার দিকে এগিয়ে দিতে আশফা সবুজের হাত থেকে চকলেট নিয়ে বলল, আপনি সত্যি খুব ভালো দুলাভাই। দিলে সবাই ভালো। এই কথা বলে সবাই খিলখিল করে হেসে দিল। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে সবাই।
সকালে নেহা সবার আগে ঘুম থেকে উঠে রান্না করতে চলে যায়। নেহা রান্না করছে, এমন সময় দরজার কলিং বেলের শব্দ শুনে নেহা দরজা খুলতে চলে যায়। নেহা দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। নেহা দরজা খুলে দেখে দুজন অচেনা মানুষ তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে, একটা বয়স্ক লোক আর একটা মেয়ে। নেহা কাউকেই চিনতে পারছে না, কারা এরা? নেহা বয়স্ক লোকটিকে বলল, আপনাদের ঠিক চিনতে পারলাম না, কারো খোঁজ করছেন নাকি? সবুজ আছে বাসায়? জি, উনি রুমে আছে। আপনারা কি ওনার কাছে আসছেন? আপনার কি সবুজের আত্মীয়? আমার, তুমি হয়তো এই বাসায় নতুন, তাই আমাদের চিনতে পারছো না। ভেতরে এসে বসুন, আমি সবুজকে ডেকে দিচ্ছি, উনি হয়তো এখনো ঘুমিয়ে আছে। আপনারা ভেতরে এসে বসুন। এরপর হেলাল সাহেব বাসার ভিতরে যেতে গিয়ে পেছনে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে আর তার চোখের পানি টলমল করছে। বাড়ির দিকে তাকিয়ে থাকে সে। হেলাল সাহেব নীলার দিকে এগিয়ে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে আয়। নীলা আর হেলাল সাহেব ভিতরে গিয়ে বসে। নীলা বাড়ির চারদিকে তাকিয়ে দেখে বাসা ঠিক তেমনই আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। এদিকে নেহা সবুজের রুমে গিয়ে দেখে সবুজ এখনো ঘুমিয়ে আছে। নেহা সবুজকে ডাক দিয়ে তুলে দিয়ে বলল, আপনার সাথে দুজন দেখা করতে আসছে। কারা? চিনি না, আমি একটা মেয়ে আর একটা বয়স্ক লোক, বলল আপনার নাকি আত্মীয় হয়। সবুজ বুঝতে পারছে না কারা হতে পারে। সবুজ বিছানা থেকে নেমে নিচের দিকে চলে যেতে থাকে। সবুজ সোফার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়। সবুজকে দেখে নীলা তার বাবা দাঁড়িয়ে যায়। সবুজ ধীর পায়ে নীলার বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা, আপনারা এত সকালে আমার বাসায় কেন? মানে কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, আসলে নীলা তোমার সাথে দেখা করতে চাইছে, তাই চলে আসলাম সকাল সকাল। এদিকে নেহা নীলার নাম শুনে বুঝতে পারে এরা আসলে কারা। এর মধ্যে আশপাশ সবুজের আব্বু চলে আসে। সবুজের আব্বু নীলাদের দেখে বলল, আপনারা এখানে কেন এসেছেন? আর কোনো মিথ্যা খবর দেওয়া বাকি আছে? হেলাল সাহেব মাথা নিচু করে বলল, বেআই সাহেব। বেহাই বলে ডাকবেন না, আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আপনাদের মিথ্যা অপবাদের জন্য আমার ছেলেকে অনেক কষ্ট পেতে হয়েছে। আবার কি জন্য আসছেন? আবার কি নতুন কোনো নাটক সাজানো বাকি আছে নাকি? আব্বু দাঁড়ান একটু, আগে শুনুন ওনারা কেন আসছে, বলুন বাবা। আসলে বাবা, নীলা তার ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছে তোমার কাছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে। ও আজ 2 দিন ধরে কান্না করেই যাচ্ছে বাবা। হয়তো মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারি না, তাই নীলাকে নিয়ে চলে আসলাম। এবার নীলা সবুজের দিকে এগিয়ে এসে সবুজের পায়ে পড়ে কান্না করতে থাকে। সবুজের পা ধরে হাও মাও করে কান্না করতে থাকে। সবুজ বলল, কি করছেন এসব? ছাড়ুন, এমন পাগলামি করার কি আছে? না, আগে বলো ক্ষমা করে দিয়েছো। আমাকে ক্ষমা না করলে আমি তোমার পা ছাড়বো না। আপনাকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, এখন আর ক্ষমা চাওয়ার কিছু নেই। উঠুন এবার। সবুজ, আমি তোমার সাথে খুব খারাপ কাজ করছি। তোমার সাথে অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর কিছু বলার আছে? তুমি কি এখনো আমার উপর রেগে আছো সবুজ? আপনার সাথে রাগ করার তো কোনো মানেই হয় না। সবার উপর রাগ করতে হয় না, অভিমান করতে হয় না। রাগ অভিমান সেই মানুষটার উপরেই করা উচিত যে মানুষটা রাগ অভিমানের মূল্য দিবে। আর আপনি তো আমার কেউ না, তাহলে আপনার উপর রাগ করে কেন থাকবো আমি? হ্যাঁ সবুজ, আমি সবাইকে মিথ্যা বলছি তোমার ব্যাপারে। আমি যার জন্য তোমাকে সব সময় অবহেলা করছি সেই মানুষটা আমাকে ধোঁকা দিয়েছে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি তখন। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। একটা ভুল মানুষের জন্য আমি আসল ভালোবাসা বুঝতে পারিনি। দিনের পর দিন তোমাকে আমি শুধু নিজের প্রয়োজনে নিজের জন্য ব্যবহার করছি। এসব বলার জন্যই কি এখানে এসেছেন আপনি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জানি এই অন্যায়ের ক্ষমা নেই, তাও আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে কিছু কথা না বললেই নয়। আপনি হয়তো জানেন না আপনার জন্য আমাকে কতটা কষ্ট পেতে হয়েছে, কতদিন না খেয়েছিলাম। আপনি সবসময় আমার সাথে খারাপ আচরণ করতেন। আমি তখনও কিছুই বলতাম না, নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রাখতাম। কখনো আপনার কোনো কাজে বাধা দিতাম না। আপনি রাত জেগে অন্য কারোর সাথে ফোনে বিজি থাকতেন। আপনি কি মনে করতেন আমি ঘুমিয়ে থাকতাম? ভুল জানতেন। আমি রাত জেগে অনেক কান্না করেছি, তাও আপনাকে কিছুই বলিনি। রাতের পর রাত বোবা কান্না করেছি আমি। কখনো আমার কান্নার শব্দ আপনার কান অবধি পৌঁছাতে দেইনি। নিজের সব কষ্ট নিজের বুকে চাপা দিয়ে রেখেছি। কখনো বুঝতে দেইনি আমার কষ্ট হয় আপনার এমন আচরণে। ভাবতাম আর নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে
একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। একদিন আপনিও আমাকে ভালোবাসবেন, আমার ভালোবাসা বুঝতে পারবেন। কিন্তু আমার সব ভাবনা সেদিন ভুল প্রমাণিত হলো, যেদিন আপনি আমার হাতে ডিভোর্সের পেপারটা ধরিয়ে দিলেন। তখন আমার চাপা কান্না কেউ শুনতে পায়নি, একা একা অনেক কান্না করেছি। আমি ভাবছিলাম তুমিও একটা সন্তানের জন্য আমাকে ছেড়ে চলে গেলে। তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে আমার জন্য কেন তুমি মা হওয়া থেকে বঞ্চিত হবে। আমি চাইতাম তুমি মা হওয়ার স্বাদটা গ্রহণ করো, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য এমন একটা মিথ্যা নাটক সাজাবে। সবুজ এসব বলছে আর তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সবুজের কথা শুনে নেহার চোখ দিয়েও পানি পড়ছে, কিন্তু নেহা চুপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না নেহা। নীলা সবুজের সামনে গিয়ে বলল, আমি তোমার ভালোবাসা কখনো অনুভব করতে পারিনি, কারণ আমি কারোর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিলাম। যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেল। আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু কোন মুখে তোমার সামনে আসবো সেটা বুঝতে পারছিলাম না। তোমার সাথে আমি যে অন্যায় করছি, তোমার সামনে আসার কোনো সাহস ছিল না আমার। তবে একটা বিশ্বাস ছিল, তুমি আমাকে এখনো ভালোবাসো। নীলার মুখে এই কথা শুনে সবুজ একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ বাসতাম, তবে এখন আর বাসি না। আপনার কথা শুনলেও নিজের ওপর ঘৃণা চলে আসে আমার, আর আমার ভালো লাগছে না। আপনি প্লিজ চলে যান। চলেই যাব। একটা কথা বলবো? বলুন। সবুজ, আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। দেখুন, আপনার মুখে ভালোবাসার কথাটা না মানায় না। ভালোবাসা কি সেটা তো আপনি কখনো বুঝতেই পারেননি। সবুজ, আমাকে প্লিজ তোমার বাসার একটা কোণে জায়গা দিবে? আমি তোমার সাথে থাকতে চাই। আমি আমার সব ভালোবাসা তোমাকে বিলিয়ে দিতে চাই। আমার করা আগের ভুলের জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর তোমাকে হারাতে চাই না সবুজ। আমাকে কি আর একটিবার সুযোগ করে দিবে? নীলার মুখে এমন কথা শুনে সবুজ বলল, নীলা, তুমি হয়তো ভুলে গিয়েছো আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আর আমি এখন অন্যের হাজব্যান্ড, আর আমার স্ত্রী এখন প্রেগনেন্ট। তুমি চলে যাওয়ার পরে আমি বিয়ে করার কথাও ভাবিনি, কিন্তু আমার লাইফে এমন একটা মেয়ে আসলো যে সে আমাকে অনেক ভালোবাসে। তোমার সাথে আমার যা হয়েছিল সেটা এখন অতীত। অতীত থেকে মানুষ শিক্ষা পায়, তেমন আমিও পেয়েছি। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে আবার গ্রহণ করব, তাহলে ভুল ভাবছো। আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি আর ফিরে এলে না কখনো। এখন আমি আমার এই পরিবার নিয়ে অনেক সুখে আছি। আমি আর তোমাকে আমার লাইফে চাই না। পারলে আমাকে ক্ষমা করে দিবে। যার জন্য ভালোবাসা একবার হারিয়ে যায়, সে ভালোবাসা আর কখনো ফিরে আসতে পারে না। সবুজের কথা শুনে নীলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। নীলা বলল, সবুজ, আমি আর তোমার সংসার ভেঙে দিতে চাই না। তুমি সুখে আছো সেটাই অনেক। আর আমি যে কাজ করছি হয়তো তোমার পায়ের নিচেও জায়গা হবে না। আমি না হয় বাকিটা জীবন একাই কাটিয়ে দেব। তুমি ভালো থেকো। এই কথা বলে নীলা নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, বোন, সবুজকে কখনো কষ্ট দিও না। ওর খেয়াল রাখবি সব সময়। সবুজের মতো হাজবেন্ড পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি পেয়েও আবার হারিয়ে ফেলছি। তুমি আমার মতো ভুল করো না। ভালো থেকো বোন। নেহাকে এসব বলে নীলা তার বাবাকে বলল, আব্বু চলো বাসায় চলে যাই, এখানে আমার আর ভালো লাগছে না। তুই যা, আমি আসছি। নীলা কান্না করতে করতে বাইরে চলে গেল। হেলাল সাহেব সবুজের কাছে এসে বলল, বাবা ভালো থেকো, আমার আর কিছু বলার মুখ নেই। আসি, আমি চাইলেও জোর করে পারি না, কারণ সেই ক্ষমতা আমার নেই। আসি বাবা। এই কথা বলে হেলাল সাহেব বাসা থেকে বের হয়ে গেল। এদিকে সবুজ নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। নেহা সবুজের অবস্থা বুঝতে পেরে নেহাও সবুজের পিছনে রুমের দিকে চলে গেল। সবুজ রুমে বসে কান্না করছে। এমন সময় নেহা সবুজের কাছে গিয়ে বলল, এত কষ্ট যখন হচ্ছে তাকে ফিরিয়ে দিলেন কেন? আমার তো নীলার জন্য কষ্ট হচ্ছে না। তাহলে? আমার এটাই খারাপ লাগছে যে আমার ভালোবাসা বুঝতে পারেনি নীলা, যার জন্য এত কিছু করলাম। নিজের সব কষ্ট লুকিয়ে রেখে ওর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। কখনো মিথ্যা হাসি ছাড়া আর কিছুই পাইনি। যা হয়েছে বাদ দিন। সেটাই ভালো। মাইশা কোথায়? ওকে তো দেখতে পারছি না। মনে হয় অফসার কাছে আছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, সকাল থেকে তো কিছুই খেলেন না। আচ্ছা। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। সুন্দরভাবে চলছে তাদের জীবন। 1 মাস পর নেহার ডেলিভারি হবে। সবুজ অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসলো 1 মাসের জন্য। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবুজ নেহা ঘুমোতে আসলো। নেহা সবুজের মুখে মাথা রেখে শুয়ে আছে, আর সবুজ নেহার মাথায় বিলি কেটে দিচ্ছে।
এমন সময় নেহা বলল, আচ্ছা আমি যদি মরে যাই আপনি কি আমাকে মিস করবেন? নেহার মুখে এমন কথা শুনে সবুজ বলল, এসব কি কথা বলছো তুমি? কি বললাম, বাচ্চার ডেলিভারির সময় তো অনেকেই মারা যায়, তাই বললাম যদি আল্লাহ না করুক আমারও যদি মৃত্যু হয়ে যায় তখন কি আপনি আমাকে মিস করবেন? এইসব কথা আর কখনো বলবে না। আমি তোমাকে হারাতে চাই না নেহা। আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাদের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে, ওদের খেয়াল রাখতে হবে। চুপ করো, এইসব আমার ভালো লাগছে না শুনতে। আচ্ছা বলবো না, এখন অনেক রাত হয়েছে, আসেন ঘুমিয়ে যাই। চলো। এরপর নেহা আর সবুজ ঘুমিয়ে পড়ে। খুব ভোরে সবুজের ঘুম ভেঙে যায়। সবুজ দেখে নেহা এখনো ঘুমিয়ে আছে। সবুজ নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ ধরে। সবুজ নেহাকে সরিয়ে উঠতে যাবে, এমন সময় নেহা সবুজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সবুজও না উঠে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। কিছুক্ষণ পরে সবুজ নেহার থেকে নিজেকে কোনোরকম ভাবে ছড়িয়ে নেয়। মাইশার জন্য দুধ গরম করে আর নেহার জন্য নাস্তা রেডি করতে থাকে। সবুজ আজ প্রথম সবার জন্য নিজের হাতে রুটি বানালো। বেখেয়ালি ভাবে সবুজের মুখে ময়দা লেগে যায়, মুখের অনেক জায়গায় ময়দা লেগে যায়। আর রুটির যে সাইজ তার কি বলবো, রুটিতে নয় যেন বাংলাদেশের মানচিত্র রেখেছে সবুজ। ছেলেদের হাতে বানানো রুটি আর কেমন হবে, হ্যাঁ? তাও অনেক কষ্ট করে সবুজ সবার জন্য রুটি বানাতে থাকে। এমন সময় আশপা রান্নাঘরে এসে দেখে সবুজ রুটি বানাচ্ছে। আশপা সবুজকে দেখে বলল, দোলাভ আপনি এত সকাল সকাল রান্নাঘরে কি করছেন? সবুজ আশপার দিকে তাকাতে আশপা সবুজের এমন বেহাল দশা থেকে হাসতে শুরু করে দিল। সবুজ আশপার হাসির কারণটা বুঝতে পারল না। এদিকে আশপা হাসতে হাসতে রান্নাঘর থেকে বের হয়ে চলে গেল। সবুজ সব রান্না শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। নেহা এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। সবুজ রুমে গিয়ে দেখে নেহা খাটের উপর শুয়ে আছে। সবুজ নেহার কাছে গিয়ে বলল, নাস্তা রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে নাও। নেহা এবার সবুজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় সবুজের বেহাল অবস্থা থেকে নেহাও হাসতে শুরু করে দেয়। সবুজ নেহাকে বলল, হাসির কি আছে বুঝলাম না। এই অবস্থা কি করে হলো আপনার? কোন অবস্থা? নেহা এবার সবুজকে আয়নার দিকে ঘুরিয়ে দিল। সবুজ আয়নার দিকে তাকিয়ে বলল, এই জন্য আশফা এইভাবে হাসছিল। এখন বুঝতে পারছি। আপনি কি রুটি বানিয়েছিলেন নাকি? আজ প্রথম। কি দরকার ছিল এত কষ্ট করার? নিজের কি অবস্থা করেছেন? এ তেমন কিছু না, ওঠে ফ্রেশ হয়ে নাও, আজ সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা। নেহা ফ্রেশ হতে চলে যায়। মাইশা এখনো ঘুমিয়ে আছে। সবুজ মাইশার পাশে বসে মাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাইশাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মাইশা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। নেহা ফ্রেশ হয়ে এসে বলল, একটু আগে ঘুম থেকে উঠে কান্না করছিল, আমি আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি, এখন ঘুমাচ্ছে, ডাকার দরকার নেই। ঠিক আছে চলো এবার। সবুজ নেহাকে ধরে ধরে নাস্তার টেবিলের দিকে নিয়ে যেতে থাকে। একটা চেয়ার টেনে নেহাকে সবুজ বসিয়ে দিয়ে সেও নেহার পাশে বসে পড়ে। একটু পরে আশফাও খেতে চলে আসে। আশফা চেয়ার টেনে বসে রুটির দিকে তাকিয়ে বলল, দোলাভাই দেখছি খুব ভালো মানচিত্র আঁকতে পারেন। আপু দেখ তোর জামাই রুটি বানাইছে। এই কথা বলেই আশফা আবার খিলখিল করে হাসতে থাকে। নেহা বলল, তাও খুব ভালোই মানিয়েছে, তোর সাথে অনেক ভালো হইছে। তুই তো এখন তোর জামাইয়ের হয়ে কথা বলবি। চুপচাপ খেয়ে নে। ঠিক আছে, তবে রুটি কিন্তু দারুণ হয়েছে, এমন রুটি সবসময় খেতে চাই। খাওয়া দাওয়া শেষ করে সবুজ নেহাকে নিয়ে নিজের রুমে চলে গেল। নেহা খাটের উপরে বসলো। হঠাৎ করে সবুজ নেহার পেটের উপর কান লাগিয়ে দেয়। নেহা বলল, কিছু কি শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছেন? তোমাকে বলতে হবে নাকি? আমি আর আমার বাচ্চা কথা বলছি, তোমাকে এর মধ্যে আসতে হবে না। বাচ্চা পেটে রাখি আমি, আর উনি বলে ওনার বাচ্চা। দুজনে হাসতে শুরু করে দেয়। দেখতে দেখতে আরো অনেকটা দিন পার হয়ে গেল। নেহার বাচ্চা হওয়ার সময় হয়ে এসছে। রাতে নেহার হঠাৎ করে ব্যথা শুরু হতে থাকে। সবুজ ঘুমিয়ে আছে। নেহা পেটে হাত দিয়ে কান্না করতে থাকে। হঠাৎ করে সবুজের ঘুমটা ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে নেহা কান্না করছে। হঠাৎই নেহার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় সবুজের। সবুজ চোখ খুলে তাকাতে দেখে নেহা পেটে হাত দিয়ে ব্যথায় ছটফট করছে। সবুজ তাড়াতাড়ি করে নেহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার নেহা? এমন করছো কেন? তোমার কাছে কি খারাপ লাগছে নাকি? নেহা কোনো কথা না বলে নিজের ঠোঁট কামড়ে এক হাতে পেট ধরে অন্য হাতে বিছানার চাদর খামছে, নিজের ব্যথা কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। সবুজ বুঝতে পারছে না নেহা এমন কেন করছে। হঠাৎ করে নেহা এমন করছে কেন? তখন বুঝতে পারে নেহার হয়তো ডেলিভারির সময় হয়ে এসছে, কিন্তু ওর তো ডেলিভারির সময় আরো 10 দিন বাকি আছে। তাহলে এত তাড়াতাড়ি ব্যথা শুরু হওয়ার কারণ কি? সবুজ নেহার হাত শক্ত করে ধরে বলল, নেহা কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমাকে বলো প্লিজ, আমি তো আছি। নেহা কোথায় তোমার কষ্ট হচ্ছে?
আমাকে বলো প্লিজ, আমি তো আছি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, কিছু একটা করুন প্লিজ, আমি মরে যাচ্ছি। নেহার কথা শুনে সবুজ চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। সবুজের চিৎকারের শব্দে মাইশা ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে। সবুজ কি করবে বুঝতে পারছে না, একদিকে নেহা অন্যদিকে মাইশা। সবুজ আশপাকেও ডাকতে থাকে। সবুজের চিৎকার শুনে সবুজের বাবা আর আশপা তাড়াতাড়ি করে সবুজের রুমে চলে আসে। সবাই এসে দেখে নেহা ব্যথায় ছটফট করছে। আশপা এসে মাইশাকে কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করে। আর সবুজের বাবা নেহার পাশে বসে নেহার মাথায় হাত বুলাতে বুলাতে সবুজকে বলল, তাড়াতাড়ি একটা হাসপাতালে ফোন দিয়ে বল অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য, তাড়াতাড়ি। সবুজ তাড়াতাড়ি করে হসপিটালে ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। সবুজ ফোন নিজের পকেটে রেখে নেহার হাত শক্ত করে ধরে বলল, একটু অপেক্ষা করো, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে। সবুজ এবার নেহার বাসায় ফোন দেয়, বলে নেহার অবস্থার কথা। সবুজ পাগলের মতো হয়ে যাচ্ছে। সবুজ আবার ফোন দেয় হসপিটালে। সবুজ আবার নেহার পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে তাড়াতাড়ি করে নেহাকে কোলে তুলে নিয়ে সবুজ নিচে নেমে যেতে থাকে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে সবুজের পা স্লিপ করে আর সে নেহাকে নিয়ে পড়ে যায় ফ্লোরের উপরে। ভাগ্য ভালো যে সে এসে পা স্লিপ করে নিচে। সিঁড়ি থেকে পা স্লিপ করে সবুজ গিয়ে একটা বাড়ি খায় একটা কাঠের টেবিলের সাথে, আর তার কপাল কেটে কপাল থেকে রক্ত বেরোতে শুরু করে দেয়। সবুজ পড়ে গিয়েও নেহাকে ছাড়েনি, আবার নেহাকে নিয়ে সোজা দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গাড়ির দিকে চলে যেতে থাকে। আর সবুজের কপাল দিয়ে রক্ত পড়তে থাকে, সেদিকে তার কোনো খেয়াল নেই। একটু পরে নেহাকে অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে দেয় সবুজ। আশপাশ সবুজের বাবাও গাড়িতে উঠে বসে। সবুজের এই অবস্থা দেখে তার বাবা বলল, কিরে তোর মাথা থেকে তো রক্ত পড়ছে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, গাড়ি ছাড়তে বলুন তাড়াতাড়ি, আগে নেহাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেয়। নেহা প্রসবের যন্ত্রণা ছটফট করতে থাকে। সবুজ নেহার এক হাত শক্ত করে ধরে রাখে, আরেক হাত দিয়ে নেহার মাথায় হাত বুলাতে থাকে। নেহা বাগো বাবাগো বলে চিৎকার দিতে থাকে। নেহার এমন অবস্থা দেখে সবুজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এদিকে মাইশাও কান্না করছে। আশপা মাইশার কান্না থামাতে পারছে না। সবুজ মাইশাকে কোলে তুলে নিয়ে বলল, আম্মু এইভাবে কান্না করো না, তোমার আম্মু একটু অসুস্থ, তুমি একটু আন্টির কাছে থাকো। এই বলে সবুজ মাইশাকে আশপার কাছে দিয়ে দেয়। সবুজ আবার নেহার পাশে বসে আর বলতে থাকে, আর একটু প্লিজ, আমরা হাসপাতালের খুব কাছাকাছি চলে আসছি, দেখো আমি আছি তোমার সাথে। নেহা নিজের ব্যথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই হসপিটালের সামনে চলে যায় তারা। সবুজ সবার আগে গাড়ি থেকে নেমে ডক্টর আর নার্স বলে চিৎকার দিতে থাকে। সবুজের চিৎকারের শব্দ শুনে কয়েকজন নার্স বেরিয়ে চলে আসে। নেহাকে গাড়ি থেকে নামিয়ে একটা সিটের উপর শুয়ে দিয়ে হসপিটালের ভিতরে নিয়ে যেতে থাকে স্ট্রেচারে করে। ডক্টর প্রথমে নেহাকে একটা ক্যাবিনে শিফট করে দেয়। ডক্টর ক্যাবিনের ভিতরে গিয়ে নেহাকে দেখে আবার বাইরে চলে আসে। সবুজ ডাক্তারের কাছে গিয়ে বলল, ডক্টর, আমার স্ত্রীর কি অবস্থা দেখলেন? রোগীর অবস্থা খুব একটা ভালো না, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর যা করার ইমিডিয়েটলি করতে হবে, সময় বেশি নেই, পরে খারাপ কিছু হয়ে যেতে পারে। যা যা করতে হয় করুন প্লিজ, আমার নেহার যেন কিছু না হয়, প্লিজ ডক্টর, নেহাকে আপনি বাঁচিয়ে দিন। আমরা আমাদের মতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছে। তবে রোগীর যে অবস্থা এখন, আমি শিওর দিয়ে কোনো কথা বলতে পারছি না, দোয়া করুন। আর আমি অপারেশনের জন্য সব রেডি করে আসছি। আর আপনার কপাল থেকেও তো রক্ত বের হচ্ছে, আপনার কপালে ব্যান্ডেজ করা দরকার। আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি আগে অপারেশনের কাজ শুরু করুন প্লিজ। ঠিক আছে। এই কথা বলে ডক্টর চলে গেল। সবুজ দরজার মধ্যে উকি দিয়ে দেখে নেহা এখনো ব্যথায় কান্না করছে। নেহার এমন অবস্থা দেখে সবুজ যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। সবুজের বাবা সবুজের দিকে এগিয়ে এসে বলল, সবুজ তুই একটু শক্ত হ বাবা, তুই এমন করিস কেন? বাবা দেখো নেহা কতটা কষ্ট পাচ্ছে, আমি এসব নিতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই হসপিটালের মধ্যে চলে আসে নেহার মা বাবা। নেহার কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এসে বলল, এখানে সবুজকে। সবুজ নার্সের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি সবুজ, কি হয়েছে? রোগী আপনার সাথে দেখা করতে চাই, আপনি একা ভেতরে আসুন। তারপর সবুজ ভিতরে চলে যায়। নার্সও বাইরে দাঁড়িয়ে থাকে। সবুজ ক্যাবিনের ভিতরে গিয়ে দেখে নেহার চোখ গড়িয়ে পানি পড়ছে। সবুজ নেহার দিকে এগিয়ে গিয়ে নেহার চোখের পানি মুছে দিয়ে নেহার পাশে বসে বলল, আমি ডক্টরের সাথে কথা বলছি, একটু পরে অপারেশন শুরু হয়ে যাবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমার সব কষ্ট কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যাবে। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। আমাকে একটা কথা দিতে হবে আপনাকে। কি কথা?
আমার যদি কিছু হয়ে যায়, অপারেশনের সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, তখন কিন্তু আপনি আর কখনো বিয়ে করতে পারবেন না। আপনি আমার বাচ্চাদের ভালোভাবে মানুষ করবেন, আপনি হবেন ওদের বাবা মা। আর হ্যাঁ, আমি আপনাকে আর কারোর হতে দিব না। আপনি এপারে আমার, ওই পারেও আমারই থাকবেন। নেহা, তোমার কোনো কিছুই হবে না, এসব কথা বলো না প্লিজ। আমি তো আছি, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো বলো? তোমার কিছুই হতে পারে না, আল্লাহ আমাদের সাথে কোনো খারাপ কিছু করবেন না। এই কথা বলে সবুজ নেহাকে জড়িয়ে ধরে দুজনেই কান্না করতে থাকে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সবুজ নেহার কপালে একটা চুমু খেয়ে বলল, নেহা, তোমার কোনো কিছুই হবে না, আল্লাহর ওপর ভরসা রাখো, আল্লাহ আমাদের সাথে খারাপ কিছু করবেন না। আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমার সাথে আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি ভয় পাবে না একদম। লক্ষ্মী বউ আমার। একটা নার্স এসে বলল, আপনি একটু বাইরে আসুন, ডাক্তার আপনাকে ডাকছে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি একটু পর, অপেক্ষা করতে বলুন। সবুজ নেহাকে বলল, চিন্তা করবে না একদম, আমি আছি, ঠিক আছে? আমি ডক্টরের সাথে কথা বলে আসছি, ভয় পাবে না, কেমন? নেহা মাথা নাড়ালো। তারপর সবুজ নেহার কপালে আরেকটা চুমু খেয়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল ডক্টরের কাছে। ডক্টর সবুজের দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এখানে একটা সিগনেচার করে দিন। কিসের কাগজ এটা? আসলে অপারেশনের সময় আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়ে যায়, তবে এর দায়ভার কে নিবে? তার জন্য এখানে একটা সিগনেচার করতে হবে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আপনি সিগনেচারটা না করলে আমরা অপারেশন শুরু করতে পারবো না। ঠিক আছে, আমি সিগনেচার করে দিয়েছি। সবুজ ডক্টরের হাতে কাগজ নিয়ে সিগনেচার করে আবার সেই কাগজ ডক্টরের দিকে এগিয়ে দিয়ে বলল, ডক্টর প্লিজ দেখবেন আমার স্ত্রীর যেন কিছু না হয়, প্লিজ। দেখুন, ভেঙে পড়বেন না, জন্ম আর মৃত্যু এটা আল্লাহর হাতে, আমি আমার মতো চেষ্টা করব। ধন্যবাদ ডক্টর সাহেব। এরপর ডক্টর চলে গেল। একটু পর নেহাকে অপারেশন রুমের দিকে নিয়ে যেতে থাকে। নেহা সবুজের দিকে তাকিয়ে রইল। সবুজ নেহার দিকে এগিয়ে চলে গেল, আর সবুজ নেহার মাথায় হাত রেখে বলল, ভয় পাবে না, সব ঠিক হয়ে যাবে। এবার নেহাকে ভিতরে নিয়ে যাবে এমন সময় নেহা সবুজের হাত ধরে ফেলে। সবুজ নেহার হাতে হাত রেখে বলল, নেহা যাও, তুমি চিন্তা করবে না। এরপর নেহাকে ভিতরে নিয়ে গিয়ে অপারেশন রুমের দরজা বন্ধ করে দেয়। সবুজ এতক্ষণ নেহার সামনে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করতে পেরেও নেহার চোখের আড়াল হতেই সবুজ কান্না করতে শুরু করে। নেহার বাবা সবুজের দিকে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখতেই সবুজ চমকে উঠে তাকিয়ে দেখে নেহার বাবা। নেহার বাবা সবুজকে বলল, বাবা, এইভাবে ভেঙে পড়লে হবে না, নিজেকে শক্ত রাখার চেষ্টা করতে হবে। তুমি এইভাবে ভেঙে পড়লে কি করে হবে? বাবা আমি আর পারছি না, নেহা কতটা কষ্ট পাচ্ছে, আমি আর নিজেকে শক্ত করে রাখতে পারছি না। এবার যে ডক্টর অপারেশন করবে সে চলে আসে, আর সে অপারেশন রুমে ঢুকবে এমন সময় সবুজ বলল, ডক্টর একটা রিকোয়েস্ট করব, রাখবেন প্লিজ? কি রিকোয়েস্ট? ডক্টর আমি অপারেশন রুমে থাকতে চাই, প্লিজ না করবেন না? আমি থাকলে আমার স্ত্রীর একটু সাহস পাবে, ও অনেক ভয় পাচ্ছে, প্লিজ আমাকে ভিতরে যেতে দিন। সরি, আমাদের এখানে এটা অ্যালাউ না, রোগী আর ডাক্তার ছাড়া আমরা আর কাউকে অ্যালাউ করি না। প্লিজ ডক্টর, প্লিজ। সরি। নেহার বাবা ডক্টরের কাছে এসে বলল, ডাক্তার সাহেব, আপনি হয়তো ওর অনুভূতি আপনি বুঝতে পারছেন না। দেখুন, মেয়েটা খুব ভয় পাচ্ছে। ওর হাজবেন্ড যদি ওর সামনে থাকে তাহলে মেয়েটার ভয় একটু হলেও কমবে। ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, শুধু রোগীর ভয় কাটানোর জন্য ওনাকে ভিতরে নেব, কিন্তু অপারেশনের ঠিক আগ মুহূর্তে ওনাকে বাইরে চলে আসতে হবে। সবুজ বলল, ঠিক আছে ডক্টর, আমি বের হয়ে যাব। এরপর ডক্টর সবুজকে নিয়ে অপারেশন রুমের ভিতরে চলে যায়। নেহা সবুজের দিকে তাকাতেই সবুজ নেহার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, সে আছে। নেহার মুখেও হাসির রেখা ফুটে ওঠে। এবার ডক্টর নেহাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় আর সবুজকে বের হয়ে যেতে বলে। সবুজ ইচ্ছের বিরুদ্ধে অপারেশন রুম থেকে বেরিয়ে চলে আসে। সবুজ অপারেশন রুম থেকে বেরিয়ে চলে আসার সাথে সাথে নেহার অপারেশন করা শুরু হয়ে যায়। বাকি সবাই অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে থাকে। নেহার আম্মু নমাজের বিছানায় বসে নেহার জন্য আল্লাহর দরবার দোয়া করতে থাকে। মাইশাকে করে নিয়ে একটা চেয়ারের উপর চুপচাপ বসে আছে আশফা। সবুজের বাবা আর নেহার বাবাও চুপচাপ দাঁড়িয়ে আছে। সবুজ দেয়ালের সাথে হেলান দিয়ে অপারেশন রুমের লাল লাইটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সবাই নিস্তব্ধ। সবুজের চোখের সামনে ভাসছে নেহার সাথে কাটানো সেই সময়গুলি। নেহার কথা ভাবতেই সবুজের চোখের পানি গড়িয়ে পড়তে থাকে।
অনেকক্ষণ হয়ে গেল, এখনো অপারেশন শেষ হলো না। সবুজের চিন্তা আরো বেড়ে যেতে থাকে। সবুজ তার বাবার কাছে গিয়ে বলল, বাবা এত সময় লাগছে কেন? আমি তো আর সহ্য করতে পারছি না। আর একটু অপেক্ষা কর, চিন্তা করিস না, বৌমার কিচ্ছু হবে না। তাই যেন হয়, না হলে আমিও মরে যাব বাবা। আমি নেহাকে ছাড়া থাকতে পারবো না। তুই কি পাগল হয়ে যাচ্ছিস? তুই তো এমন ছিলি না, যখন তোর মা আমাকে রেখে চলে যায় তখন তুই তো আমাকে সান্ত্বনা দিয়েছিলি, কিন্তু আজ তুই এমন করছিস কেন? বাবা আমি জানি না, আমার খুব খারাপ লাগছে। আমার নেহার যেন কিছু না হয়। কিছু হবে না, চিন্তা করিস না বাবা। আরো কিছু সময় পার হয়ে যায় আর অপারেশন রুমের লাইটটাও অফ হয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে অপারেশন রুমের দরজার সামনে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর বেরিয়ে আসে। সবুজ ডক্টরকে দেখে বলল, ডাক্তার, আমার স্ত্রী ঠিক আছে তো? ডক্টর কোনো কথা না বলে চোখ থেকে চশমা খুলে দাঁড়িয়ে থাকে। সবুজ আবার বলল, কি হলো ডাক্তার? কথা বলছেন না কেন? আরে এত ভয় পাওয়ার কিছু হয়নি। আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছে, আর আপনার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। একটু পরেই তাদের কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। ডক্টর কথা শুনে সবুজ খুশি হয়ে ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডক্টর সাহেব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আবার আমার স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দিলেন। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আল্লাহকে দিন। আর আল্লাহ আপনাদের আলাদা করতে চায়নি। আমি আমার এতদিনের অপারেশনের ক্যারিয়ারে আপনার মতো হাজবেন্ড কাউকে দেখিনি, যে একটা হাজবেন্ড কতটা কেয়ারিং হতে পারে। এমন হাজবেন্ড সব মেয়েদের কপালে থাকলে হয়তো আর কোনো মেয়েকে বাচ্চা জন্ম দিতে গিয়ে মরতে হতো না। প্রতিটি হাজবেন্ড যদি তার স্ত্রীর প্রেগনেন্সির সময় পাশে থাকে আর তাকে এইভাবে সাপোর্ট দেয়, তাহলে হয়তো আর কোনো মেয়েকে অকালে প্রাণ হারাতে হতো না। আপনাদের জন্য দোয়া রইল। আসি। এই কথা বলে ডক্টর চলে গেল। সবুজ অনেক খুশি হয়ে গেল। সবুজ তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। কে এখন আবার কান্না করছিস কেন? এটা দুঃখের কান্না না বাবা, এটা তো সুখের কান্না। সবার মুখে হাসির রেখা ফুটে ওঠে। সবাই অনেক খুশি। নেহাকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হলো। একে একে সবাই নেহার সাথে দেখা করে বেরিয়ে চলে আসে। এবার সবুজ মাইশাকে করে নিয়ে নেহার ক্যাবিনে চলে গেল। সবুজ নেহার ক্যাবিনে গিয়ে দেখে নেহা শুয়ে আছে। নেহা সবুজকে দেখে একটা মুচকি হাসি দিয়ে উঠতে যাবে, এমন সময় সবুজ তাড়াতাড়ি করে নেহার পাশে গিয়ে নেহাকে ধরে একটু উপরে উঠিয়ে পিঠের নিচে একটা বালিশ দিয়ে দেয়। সবুজ মাইশাকে এক পাশে বসিয়ে দিয়ে নেহাকে বলল, এখন কেমন আছো তুমি? ভালো আছি। কই আমার ছেলেকে একটু আমার কাছে দাও, আমি একটু কোলে তুলে নেই। ওটা আপনার ছেলে না, ওটা আমার ছেলে। আমি এত কষ্ট করলাম আর আপনি নিজের ছেলে বলছেন? আচ্ছা সরি, তোমার ছেলেকে একটু আমার কাছে দাও। এবার নেহা একটা মিষ্টি হাসি দিয়ে নেহার বাচ্চাকে সবুজের কোলে তুলে দিল। সবুজ তার ছেলেকে কোলে তুলে আদর করতে থাকে, আবার নেহার কাছে ফিরিয়ে দেয়। সবুজ বলল, এতক্ষণ বাচ্চাদের তো আদর করলাম, এবার তোমাকে একটু করি। বাচ্চাদের সামনে লজ্জা নাই আপনার? সবুজ এবার এক হাত মাইশার চোখের সামনে আর এক হাত ছেলের চোখের সামনে রেখে বলল, এবার ওরা আর দেখতে পাবে না। আপনিও না? কি আমি?